আচ্ছা, তো এখন আমাদের কিওয়ার্ড রিসার্চের কাজ মোটামুটি কমপ্লিট, তাই না? তো এই কিওয়ার্ড রিসার্চ করার পরে আসলে এই কিওয়ার্ড নিয়ে কাজ হবে কন্টেন্ট রাইটিং এর। তো ধরেন ওটা রাইটার পার্ট, আমরা কন্টেন্ট রাইটিংটা পরে দেখবো, ঠিক আছে? আপাতত আমরা ওটা সাইডে রাখি, একটু একটু সাইডে রাখি। তো এখন ধরেন কন্টেন্ট লিখে আমার কাছে নিয়ে আসলো। কন্টেন্টটা তো ওয়েবসাইটে পাবলিশ করতে হয়। তো ওয়েবসাইটে পাবলিশ করার জন্য করতে হয় অন পেজ এসইও বা পোস্ট ফরম্যাটিং বা এই ধরনের জিনিসপত্র। তো এই অন পেজ এসইও বা পোস্ট ফরম্যাটিং ক্লাস আপনাদের আগামী দিন হবে। মানে ওইটা আমাদের লিমন ভাই, ওয়েব ডেভেলপার লিমন ভাই আপনাদেরকে ওই ক্লাসটা নেবে। আমি আজকে ধরেন এর আগের কিছু পার্ট দেখাই দেবো। সেটা কিরকম, ধরেন আপনি একটা ওয়েবসাইট নিজে বানাতে চাচ্ছেন। সো বেসিক কিছু জিনিস অনেক সময় করা লাগে, যে ক্লায়েন্টের ছোটখাটো কিছু কাজ করে দেওয়া লাগে, বা টেকনিক্যাল কিছু বিষয় আছে যেগুলো অনেক সময় ক্লায়েন্ট বলে যে এটা একটু করে দাও, এটা একটু করে দাও। সো এরকম কিছু জিনিস লাগে। তো ওই জিনিসগুলো কিভাবে করে, একটা ডোমেনের সাথে একটা হোস্টিং কিভাবে কানেক্ট করে, কিভাবে এর ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, কিভাবে ওয়ার্ডপ্রেসে একটা থিম ইনস্টল করা যায়, এই বেসিক জিনিসগুলো আমি একটু দেখাই দিই, ঠিক আছে? তাহলে অন পেজ এসইওটা আপনারা অনেক বেশি ভালোভাবে কানেক্ট করতে পারবেন। তো প্রথমত দেখেন, একটা ওয়েবসাইটের জন্য মেন দুইটা এলিমেন্ট তো লাগবে, একটা হলো ডোমেইন আর একটা হলো হোস্টিং। আমরা এই দুইটা বিষয় সম্পর্কে অলরেডি জানি। ডোমেইনটা কি, যে ওয়েবসাইটে যে অ্যাড্রেস থাকবে সেটা। আর হোস্টিং আমার ডোমেইনের ভিতরে বা এই ওয়েবসাইটের ভিতরে যে তথ্যগুলো থাকবে এই তথ্যগুলো স্টোর করার জন্য হোস্টিং প্রয়োজন। এখন আমি ডোমেন বা হোস্টিং যদি কিনি, তাহলে এই ডোমেনের সাথে ওই হোস্টিং কানেক্ট হবে কিভাবে, এটা হলো প্রথম একটা টেনশন। ডোমেন কেনা লাগে না, ফ্রি দেয়। তো যাই হোক, সো ডোমেন এবং হোস্টিং দুইটাই আমার ধরেন কিনলাম, কিনে আমার তো কানেক্ট করতে হবে। কারণ কোন ডোমেনের আন্ডারে কোন হোস্টিং, এটা তো আন্দাজে তো এমনি এমনি হবে না, সার্চ দিলে তো আর এমনি আসবে না, এটা কানেক্ট করে দিতে হবে। তো বেশ কিছু টেকনিক্যাল বিষয় আসা আছে। তো প্রথমত দেখায় আমি যে আসলে কিনবো কিভাবে, যদি কিনতে হয়। তো ডোমেইন আসলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিনলে সেম, মানে আপনি বাংলাদেশি প্ল্যাটফর্ম হোক বা মানে যেভাবেই কেনেন, এটা যে কোনো পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিনলেই ওই ডোমেইন একটা জায়গায় আসলে রেজিস্টার হয়, ওটা বাইরে হয় না। তো সেটা একটা দিক। আর হোস্টিং এর বিষয়টা আমি মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম, যে বিভিন্ন রকমের হোস্টিং আছে, বিভিন্ন দামের হোস্টিং আছে। তো বিভিন্ন প্ল্যাটফর্মের আছে, এটা ডিপেন্ড করে যে আপনি কোথায় কিনবেন। সো যত ভালো প্ল্যাটফর্ম থেকে কিনবেন তত ভালো সাইট পারফর্ম করবে, এটা স্বাভাবিক। তো আপাতত আমি বেসিক কিছু জিনিসপত্র দেখাই আগে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ধরেন বাংলাদেশি যে প্ল্যাটফর্ম থেকে ইউজ করি নিজে, এটার নাম হচ্ছে putul-host.com, ঠিক আছে? হ্যাঁ, রাজবাড়ির এটা। এটা আমি ব্যক্তিগতভাবে ইউজ করি। তো এটা ইউজ করার পিছনে কারণ হলো এদের সাপোর্টটা আমি ভালো পাই। মানে নক দিলে পাওয়া যায় ওদেরকে, দেখি যে কিছুক্ষণের ভিতরে রিপ্লাই টিপ্লাই করে। আর আমার ব্যক্তিগত যে ওয়েবসাইটটা এদের হোস্টিং এ রাখা লাস্ট 2 বছর, তো খুব বেশি ল্যাকিং পায় না আমি, মানে মোটামুটি ভালোই চলে। তো এটা দিয়ে উদাহরণ দেখেন। তো প্রথমত হলো আমাদের ডোমেইন কিনতে হবে। এখন ডোমেইন কিন্তু আপনি যেটা কিনবেন সেটা অ্যাভেলেবেল আছে কিনা সেটার উপর ডিপেন্ড করবে, এটা আপনি কিনতে পারবেন নাকি পারবেন না। কারণ ওই যে বললাম, পৃথিবীর যে জায়গা থেকে আপনি ডোমেইন কেনেন এটা একটাই রেজিস্টার হবে, এবং পৃথিবীতে ওইটা ওয়ান পিস, এটা দ্বিতীয় হবে না। সো এই জন্য ডোমেইন যেহেতু গ্লোবাল ব্যাপার স্যাপার, এখানে আপনার এটা অ্যাভেলেবেল থাকা লাগবে, আদারওয়াইজ আপনি ওই ডোমেইন ইউজ করতে পারবেন না। ধরেন আমার একটা নাম পছন্দ হলো, সেই নামে অলরেডি কারোর একটা ওয়েবসাইট আছে, সো ওইটা আমি আর নিতে পারবো না, ঠিক আছে? তো এই জন্য ডোমেইন আগে সার্চ করে দেখতে হয় যে ডোমেইন পাবো, মানে আমি যে ডোমেইন চাচ্ছি সেটা পাওয়া যাবে কিনা। সো এখানে ধরেন আপনার কথার কথা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ধরেন আমি সার্চ করলাম digitalmarketing.com, সে ফর এক্সাম্পল আমি সার্চ করলাম, হ্যাঁ, রেজিস্টার ক্লিক করলাম। সো দেখেন কি বলতেছে, অলরেডি টেকেন, মানে এটা অ্যাভেলেবেল নাই। হ্যাঁ, বললাম তো যারা হোস্টিং বিক্রি করে ওরা ডোমেইনও বেচে। হ্যাঁ, ডোমেইন মানে যেখান থেকে কেনেন একই জায়গায় রেজিস্টার হবে, ওটা সমস্যা না, এদের এখান থেকেও কিনতে পারেন চাইলে। সো যেটা দেখালাম যে digitalmarketing.com, এটা কিন্তু অলরেডি টেকেন, এটা কিন্তু আর অ্যাভেলেবেল নাই, মানে এটা আমরা নিতে পারবো না। সো ডিজিটাল মার্কেটিং এর উপরে দেখেন এই ডোমেইন গুলো আছে। এখন ডোমেইনের ওই যে জাত বা গোত্র বলতে যেটা বোঝায়, সো গোত্রের ভিতরে .com .net .org এর হলো টপ লেভেলের। সো সবাই আসলে চেষ্টা করে .com বা .net এর ভিতরে সীমাবদ্ধ থাকতে। আর org তো অর্গানাইজেশন মেইল, সো ওটা তো সবার লাগে না।
এখন .com.net এর ভিতরে আপনি আগে চেষ্টা করে দেখবেন যে আপনি যে টাইপের ডোমেন কিনতে যাচ্ছেন তার মানে সেটা এক্সাক্ট না পেলেও কাছাকাছি বা আশপাশে কিছু পাওয়া যায় কিনা, ওই যে ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করার মতো। সো আপনি এটা প্রথমে সার্চ করে করে দেখতে হবে, এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে যে আপনি সার্চ করে ডোমেনগুলো চেক করবেন কোনটা অ্যাভেলেবেল আছে কোনটা নাই। সো যেটা অ্যাভেলেবেল আছে সেটা আপনি পারচেজ করে ফেলতে পারবেন, আর যেটা নাই সেটা তো আসলে সম্ভব না। তো এখন এই ডোমেনের দাম আছে বিভিন্ন রকমের। সো .com এর দাম মনে হয় এখন 1390 টাকা পার ইয়ার। আর এখানে দেখেন বিভিন্ন গোত্রের ডোমেন আছে, এদের দাম দেওয়া আছে। হ্যাঁ, .com এর দাম 1390 টাকা। .net মনে হয় একটু বেশি, 1450 টাকা এরকম ইয়ারলি। ঠিক আছে, 1500 টাকা এরকম হবে। ও 1520 টাকা। এটা এটা আবার দেখেন ডিজিটাল মার্কেটিং না, জি নেই কিন্তু লাস্টে। মানে ওই যে কাছাকাছি খুঁজে দিছে কোনগুলো অ্যাভেলেবেল। সো এখানে সেইভাবে আছে। এখন বিভিন্ন দামের আছে। তো বিষয়টা হলো যে যে কোনো দামের ডোমেন আবার নিলে ঝামেলা আছে। ধরেন কথার কথা, আপনি যদি .info নেন, .info হলো প্রথম বছর 570 টাকা, কম দেখা যাচ্ছে কিন্তু এখন। কিন্তু পরের বছর রিনিউয়াল চার্জ 3500 টাকা না কত যেন। কিন্তু .com.net সবসময় একই থাকে। .com কেন? ওরা তো নিচে রিনিউয়াল রেট মেলা দিছে। আমি নিয়েছিলাম 11 পয়েন্ট কত, আমি তো মেমসিট থেকে কিনছিলাম 11 পয়েন্ট সামথিং ডলার। তারপরে রিনিউয়াল 14 পয়েন্ট কত। তো 11 পয়েন্ট সামথিং তো আর 3500 টাকা হয় না। $11 কত হবে? 1200-1300 টাকায় তো। ও না, ওর সাথে আরো হোস্টিং কিনছিলেন, সেটা তো আলাদা। হোস্টিং তো আলাদা, হোস্টিং তো আলাদা। যেটা বললাম যে .com.net এ খুব বেশি কোনো পার্থক্য পাবেন না। ঠিক আছে, ওই 10-20 টাকা 50 টাকা এদিক ওদিক হয়তো বা হতে পারে, কিন্তু এই .info, এই .top, এই হাবিজাবি এগুলো প্রথম বছর দাম কম থাকে, দ্বিতীয় বছরে দেখা গেল রিনিউয়াল চার্জ অনেক বেশি। ঠিক আছে, এই যেরকম .infoর কথা আমি জানি, এই 570 টাকা, তো এটা পরের বছর মনে হয় 3400 কি 3500 টাকা রিনিউয়াল চার্জ। সো এটা হিউজ। এই জন্য চেষ্টা করবেন .com.net এর ভিতরেই সার্চ করা বা কেনা। সো আমরা এখান থেকে দেখে নিলাম যে ধরেন যেটা অ্যাভেলেবেল আছে আমরা সেটা কিনতে পারি। তো সে ফর এক্সাম্পল আমি এটা চুজ করলাম আপাতত। হ্যাঁ, ঠিক আছে, ধরেন এইটা আমি জাস্ট দেখানোর জন্য চুজ করলাম, পেস্ট, সো সার্চ। তো এটা তো অ্যাভেলেবেল আছেই আর কি। সো রেজিস্টার নাও, ফার্স্ট ইয়ার। ঠিক আছে, রেজিস্টার নাও। এখন আমরা চেক আউটে চলে যাব। তো চেক আউটে গেলে আপনি হচ্ছে এইখান থেকে দেখেন ডোমেন তো কিনতেছেন, এখন ওরা বলতেছে আপনি কোনো হোস্টিং নিবেন কিনার সাথে। সো এই যে হোস্টিং, অর্ডার হোস্টিং, এখানে আছে অপশন। যদি অর্ডার করে দেন হোস্টিং, তাহলে একই সাথে ডোমেন এবং হোস্টিং কেনা হয়ে যাবে, একই সাথে কেনা হয়ে যাবে। এখন বিষয়টা হলো যে আমি ধরেন হোস্টিং এদের এখানে কিনবো না, হোস্টিং আলাদা জায়গা থেকে কিনবো, হতে পারে। সো ফ্যাক্ট হলো যে হোস্টিং যদি আপনি আলাদা জায়গা থেকে কেনেন, আপনি এখান থেকে জাস্ট ডোমেনটাই অর্ডার করে দিলেন। বা ধরেন আপনার কোনো কারণে ডোমেন আগে থেকে কেনা আছে, হোস্টিং পরে কিনবেন, হতে পারে। আমি হোস্টিং এখন কিনবো না, আমি ডোমেন ফাঁকা আছে, ডোমেনটা কিনে রাখবো, হোস্টিং পরে যখন ওয়েবসাইট বানাবো তখন কিনবো, হতে পারে। সো সেম প্ল্যাটফর্ম থেকে যদি ডোমেন না কেনেন, সেম প্ল্যাটফর্ম, ডোমেন এবং হোস্টিং সেম প্ল্যাটফর্মে পাওয়া যায়। সো একটা হয় কি যে কেনার সময় দুইটাই একসাথে কিনে ফেললেন, তাহলে ডোমেন আর হোস্টিং আলাদা করে কানেক্ট করার দরকার পড়ে না, অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়। এক প্ল্যাটফর্মে যদি একই সময় কেনেন তাহলে কানেক্ট হয়ে যাবে। কিন্তু সেম প্ল্যাটফর্মে ধরেন আগে পরে কিনছেন, অথবা দুইটা দুই প্ল্যাটফর্ম থেকে কেনা, ডোমেন এক জায়গায় কেনা, হোস্টিং আর এক জায়গায় কেনা, তখন দুইটাকে কানেক্ট করে দেওয়ার প্রয়োজন পড়বে, কারণ কেউ কাউকে চেনে না। কিন্তু একই সাথে একই সময় যদি সেম প্ল্যাটফর্ম থেকে কেনেন, তখন আর আলাদা করে কানেক্ট করার প্রয়োজন পড়ে না। তাহলে ধরেন আমি ডোমেন আলাদা জায়গা থেকে কিনছি, অথবা হোস্টিং আলাদা জায়গা থেকে কিনছি, বা আলাদা জায়গা থেকে কিনবো, তাহলে সেক্ষেত্রে কি করণীয়? তো প্রথমে ডোমেনের মতো ডোমেন আমি কিনে ফেললাম, কিন্তু ডোমেন ধরেন কেনা আছে, এখন এখান থেকে কন্টিনিউ করে টাকা পয়সা দিয়ে আমি ডোমেন কিনে ফেললাম। এখানে ধরেন আমি বাংলা টাকায় দিয়ে দিতে পারবো চেক আউটে, যে 1390 টাকা আমি যে কোনো যে বাংলাদেশের বৈধ যে ব্যাংকিং সিস্টেম আছে
এখানে জাস্ট বলতেছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, করে আমরা ওই যে বিকাশ, নগদ, রকেট যে কোনো ভাবে পয়সা দিয়ে দিলে ডোমেন আমার হয়ে যাবে। সো এইবার বিষয় হলো, আমরা ধরেন হোস্টিং আলাদা কোনো প্ল্যাটফর্ম থেকে কিনতেছি, সে ফর এক্সাম্পল হোস্টিং আলাদা কোনো জায়গা থেকে কিনতেছি, সেটা হলো এই প্ল্যাটফর্ম, অথবা এই জায়গাতেই হোস্টিং কিনতেছি কিন্তু সেটা পরে। তাহলে সেক্ষেত্রে কিভাবে কি করব দেখেন। সো ধরেন হোস্টিং এ আমি গেলাম, যে ওয়েব হোস্টিং, বেসিক ওয়েব হোস্টিং মনে করেন একটা অর্ডার দেবো, তাহলে ধরেন এটা চুজ করলাম, তাহলে অর্ডার নাও। এখন অর্ডার নাওতে গিয়ে আমরা যে কাজটা করব, দেখেন আমার এখানে বলতেছে যে আমি এই ডোমেন আর হোস্টিং একসাথে কিনবো কিনা, যেহেতু আমি কেবল গেছি এই কারণে দেখাচ্ছে। বাট যখন আমি আলাদা আলাদা কিনবো তখন আমরা কি বলবো, এই যে অলরেডি হ্যাভ এ ডোমেইন, এটাতে টিক দেবো, অলরেডি আছে। এবার যেটা আছে সেটা এখানে বসাই দেবো। তো মনে করেন কথার কথা আমার ডোমেইন হলো কোনটা যেন ছিল, ধরেন এই digitalmarketing.com, সে ফর এক্সাম্পল। তাহলে ডিজিটাল মার্কেটিংটা এখানে বসাবো আর .com-টা এখানে বসাবো, যে কম বসায় গো দিব, বুঝলো। ডোমেন যেহেতু এটা ফাঁকা নাই, কিছু একটা অ্যাড করে দিই। তো এইবার কন্টিনিউ দিয়ে আমরা কি করব, ডোমেন আর হোস্টিং একসাথে কিন্তু আমি ওয়ান কাইন্ড অফ কানেক্ট করলাম। সো এখন আমরা এইভাবে হলো ডোমেনের সাথে হোস্টিংটাকে কানেক্ট করে দিলাম, কিন্তু ডোমেন আর হোস্টিং যদি আলাদা প্ল্যাটফর্মে হয় তাহলে আর একটা কাজ করা লাগবে। সেম প্ল্যাটফর্মে কিনলে, আগে পরে কিনলে জাস্ট এইটুকু করে দিলে না, জাস্ট আমরা অলরেডি হবে ডোমেন বসায় ওখানে ডোমেনটা বসায় দিয়ে চেক আউট করে দিলে ডোমেন আর হোস্টিং কানেক্ট হয়ে গেল। কিন্তু যদি আলাদা প্ল্যাটফর্মে হয় তাহলে আর একটা এক্সট্রা কাজ করতে হবে। সো সেইটা একটু কি আমি দেখাই। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্ট দিয়ে ঢুকে দেখি। সো মনে করেন ডোমেন আর হোস্টিং আলাদা প্ল্যাটফর্ম থেকে কেনা, তাহলে আমি ডোমেন যেখানে কেনা এবার সেই জায়গায় লগ ইন করবো। ডোমেন ধরেন এই প্ল্যাটফর্মে কেনা, তাহলে আমি এই যে ডোমেন এই লগ ইন করার পরে দেখেন ডোমেন দেখাচ্ছে আমার। সো ডোমেনে গেলাম, যে ধরেন এইটা আমার ডোমেন সে ফর এক্সাম্পল, তাহলে আমি ম্যানেজে যাব, ঠিক আছে। ম্যানেজে গিয়ে এইখানে আমার যে কাজটা করতে হবে, এই যে চেঞ্জ নেম সার্ভার যে অপশনটা, চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করব, করলে দেখেন এখানে নেম সার্ভার বসানোর জায়গা আছে। এখন এই নেম সার্ভার আপনি কোথায় পাবেন, এইটা পাবেন হচ্ছে আপনি হোস্টিং যেখান থেকে কিনবেন, কেনার সাথে সাথে ওরা আপনাকে মেইল পাঠাবে, ওই মেইলে ওরা ওদের নেম সার্ভার পাঠিয়ে দেবে আপনাকে। যদি নেম সার্ভার কি কি 3টা 4টা 5টা অনেকগুলো দিতে পারে। সো অ্যাটলিস্ট 2টা কপি করে এনে এখানে বসাতে হবে হোস্টিং এর সাথে। নেম সার্ভার হয় হোস্টিং এর। সো আমি যেটা বললাম দেখেন, ডোমেন আর হোস্টিং যদি সেম প্ল্যাটফর্ম থেকে কেনেন একই সময় কিছুই করা লাগবে না। ডোমেন আর হোস্টিং সেম প্ল্যাটফর্ম থেকে কিনতেছেন কিন্তু ডিফারেন্ট সময়, তাহলে কি করবেন, হোস্টিং কেনার সময় অলরেডি হ্যাভ এ ডোমেন দিয়ে ওখানে ডোমেনটা বসায় চেক আউট করলেন। আর ডোমেন আর হোস্টিং মনে করেন ডিফারেন্ট 2টা প্ল্যাটফর্ম থেকে কেনা, তাহলে হোস্টিং কেনার সময় অলরেডি হ্যাভ এ ডোমেনে ওইভাবে তো দিছি, বাট তখন এক্সট্রা একটা কাজ আসবে, ডোমেন যেখানে কেনা ওইখানেও আমার লগ ইন করতে হবে, করে এই ম্যানেজ অপশনে গিয়ে চেঞ্জ নেম সার্ভার অপশনে যেতে হবে, যে এই নেম সার্ভার কোথায় পাবো, আমি হোস্টিং যেখান থেকে কিনবো ওরা আমাকে অলরেডি মেইল করে দিছে, ওইখান থেকে জাস্ট কপি করে এনে আমি এখানে অ্যাটলিস্ট 2টা পেস্ট করে দেবো, দিয়ে সেভ করে দিব, তাহলে ডোমেনের হোস্টিং কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটা কি যে যেখান যে প্ল্যাটফর্ম থেকে আমি আমার এটা কিনবো, আপনার ডোমেইনটা কিনবো, সেইখান থেকে কোড বসাবো? হ্যাঁ, তাছাড়া কিভাবে বসাবেন। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? স্যার কেউ যদি আগে আপনার হোস্টিংটা কিনে পরে ডোমেইনটা কিনে তো সমস্যা নেই, হোস্টিং শুধু ধরেন এইখান থেকে যখন হোস্টিং কিনবে, হোস্টিং যখন কিনবে আর কেনা ডোমেন না কিনে কে হোস্টিং কেনে, কারণ কিনে ফেলা রেখে তো লাভ নাই। হ্যাঁ, তো তারপরে যদি কেউ কেনে, ধরেন অর্ডার করবে, তাহলে অর্ডার নাও। সো আমরা এখানে তখন এই যে ধরেন
যে কোনো একটা ডোমেন দিয়ে বা রেজিস্টার নিউ ডোমেন দিয়ে আমি জাস্ট বা অলরেডি অ্যাপে ডোমেন দিয়ে আমি একটা কিনে ফেললাম, ঠিক আছে, বা ট্রান্সফার ডোমেন, এটা হলো ডোমেন যদি আমি এখানে ট্রান্সফার করে আনতে চাই সেটা দরকার নেই, যে কোনো একটা কিছু বসায় আপনি কিনে ফেলেন, তো পরে এটা চেঞ্জ করে নিতে হবে আবার। কিন্তু নর্মালি সিস্টেম হলো সবাই ডোমেন আগে কেনে, ডোমেন সবাই ঠিক আছে, উল্টো করার দরকার নেই, খামাখা কমপ্লেক্সিটি বাড়বে আর কি। হ্যাঁ, কারণ হোস্টিং এর পরে আবার চেঞ্জ করা লাগবে আবার। কে মেসেজ দিচ্ছে? ও তো অফিসে কল দিতে হইতো। না ভাই, কখন জয়েন করছেন আপনি? মনে হয় দেরি হয়ে গেছে, মিট আবার 10 মিনিট 15 মিনিট পর ক্লোজ হয়ে যায়। আসসালাম। আপনি মনে হয় পরে জয়েন করছেন, তাই না? তাহলে দেরি হয়ে গেল আপনার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আপনি রেকর্ডটা একটু দেখে নিন। মানে যেটুকু হয়েছে ওইটুকু পরে একটু দেখে নিন। ওকে, আচ্ছা, তাহলে এখন যে পর্যন্ত আমরা করলাম, তাহলে বোঝা গেল তো ডোমেইন আর হোস্টিং কিভাবে কানেক্ট করবো। এরপরে আসলে ডোমেইনের ভিতরে আর কোনো কাজ আমার নাই, ডোমেইনের ভিতরে আর কোনো কাজ আমাদের ওই অর্থে নাই। এরপর যত কাজ হবে ওয়েবসাইটে সব হবে হোস্টিং এর ভিতরে, ঠিক আছে। ডোমেইনে জাস্ট যদি হোস্টিং আলাদা হয় তাহলে নেম সার্ভারটা চেঞ্জ করার জন্য ডোমেইনের ম্যানেজ অপশনে যেতে হয়, আদারওয়াইজ ডোমেইনের ভিতরে কোনো কাজ নাই। তো এখন আমরা হোস্টিং এর দেখি কি কি করতে হবে হোস্টিং এর ভিতরে ঢুকে। তো এখন আমার হোস্টিং দেখেন এখানে আছে যে ওয়ান সার্ভিসেস হোস্টিং, এখানে গেলাম ক্লিক দিয়ে। সো এইখানে যাওয়ার পরে দেখেন এই যে ম্যানেজ অপশন আছে হোস্টিং এর, সো ম্যানেজ অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে এই যে লগ ইন টু সি প্যানেল, এখন সি প্যানেল লগ ইনের জন্য হোস্টিং এর মেইলেও আলাদা করে লিংক ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকে, সেভাবেও ঢোকা যাবে। আবার যেখানে কিনছেন এখানে লগ ইন করে আমি যেভাবে আসলাম ম্যানেজ অপশন থেকে সেভাবেও ঢোকা যাবে, ঠিক আছে। অথবা কেনার পরে আপনাকে মেইল করে দেবে, ওই মেইল থেকেই আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে ঢুকতে পারবেন, বা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন যে তোমার সি প্যানেলের লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড আমাকে দাও। সো আপনি তখন এটার ভিতরে ঢুকলেন, এই যে লগ ইন টু সি প্যানেল। সি প্যানেল মিনস হচ্ছে কন্ট্রোল প্যানেল আর কি। তো এটা হলো হোস্টিং এর কন্ট্রোল প্যানেল। এর ভিতরে এখন ওয়েবসাইটের যাবতীয় জিনিসপত্র বা কাজকর্ম করতে হবে। সো প্রথমে যে কাজগুলো আছে দেখেন, শব্দ হচ্ছে কোথায়? জুয়েল, আপনি একটু মাইক্রোফোনটা মিউট রাখেন। আচ্ছা, তখন হোস্টিং এর ভিতরে কি কি আছে? অনেক কিছুই আছে, বাট সবকিছু আমাদের প্রয়োজন না বা সবকিছু ইউজ করারও দরকার না। সো প্রথম যে বিষয়টা আছে সেটা হলো আমাদের মানে অনেক সময় দেখবেন ইমেল অ্যাকাউন্ট থাকে যেগুলো নির্দিষ্ট ডোমেইনের উপর, যেগুলোকে ওয়েব মেইল বলা হয়, ঠিক আছে। আমরা নর্মালি কি মেইল ব্যবহার করি? জিমেইল ব্যবহার করি। বাট একটা ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে আপনি ওয়েব মেইলও ব্যবহার করতে পারবেন চাইলে। সো ওয়েব মেইল ইউজ করার জন্য দেখেন এই যে ইমেল অ্যাকাউন্টস নামে অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আপনি চাইলে খুব সহজেই ওয়েব মেইল ক্রিয়েট করতে পারবেন। সেটা করার জন্য যে ক্রিয়েট অপশন দেখেন আমার অনেকগুলো করা আছে এগুলো। সো আপনি চাইলে এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। সো ক্লিক করে আপনার হচ্ছে কি ইউজার নেম আপনি দেবেন। সো ইউজার নেম যেটা আপনার খুশি আপনি দিলেন, মনে করেন দিলাম যে কথা আমার নামে দিলাম। যেটা জিমেইল অ্যাকাউন্ট আমাদের আছে ওইটা সেম দেবে না? @gmail.com নেবে না, কারণ এই জায়গায় @gmail.com হবে না, এই জায়গায় থাকবে আপনার ডোমেইন, @.com যে ডোমেইন, হ্যাঁ ঠিক আছে। তো মনে করেন আমি যদি এই নাম দিয়ে খুলি ইউজার নেম এটা, আর তাহলে আমার অ্যাড্রেস হবে আবির আমার এই ডোমেইন। মানে এটা একটা ডাক নাম হিসেবে ব্যবহার করে কোনটা? ইউজার নামটা। ইউজার নামটা মূলত আমাদের যে ইমেল অ্যাড্রেস আমরা যেটা বানাই gmail.com, জিমেল তো সবার মেইলের শেষে আছে, কিন্তু আপনার একটা নাম বড় করে দেখান এবং নাম কিন্তু আপনার নাম বুঝা গেছে। জিমেল তো সবার ইমেলের শেষেই কমন হইতে আছে, নিজের নামে করতে পারে। এটা ভালো টিকটকে বোঝা যায়। হ্যাঁ,
ঠিক আছে? সো আপনি এখানে ইউজার নেম আপনার সুবিধা মতো আপনি ইউজ করতে পারেন। আর এখানে আপনার লাস্টে থাকবে @ আপনার ডোমেন যেটা আছে এটা, পাসওয়ার্ড যেটা দিবেন দিয়ে ক্রিয়েট করলে ইমেল ক্রিয়েট হয়ে যাবে। এখন ওয়েবমেল আপনি ইউজ করার জন্য দেখেন এখানে আপনি চাইলে ওয়েবমেলের আলাদা প্ল্যাটফর্ম আছে সেখানেও লগ ইন করতে পারেন, অথবা এখান থেকেও ঢোকা যাবে। এই যে চেক মেল অপশনে ক্লিক করলে আপনার সরাসরি নিয়ে যাবে এই যে ওয়েবমেল লগ ইন। এই দেখেন ওয়েবমেল, এইখানে ইনবক্স, ড্রাফট, সেন্ড মানে কম্পোজ যা যা অপশন থাকে মেইলের ভিতরে সবগুলোই আছে। সো এটা তখন আপনি এভাবে ইউজ করতে পারবেন। অথবা ওয়েবমেল লগ ইন এখানে যদি আপনি সার্চ করেন এখানে অনেক প্ল্যাটফর্ম আছে, এখান থেকেও চাইলে আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওয়েবমেলে লগ ইন করে আপনার ওয়েবমেলটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? সো এটা কি হলো, এটা তখন আর নর্মাল জিমেল অ্যাকাউন্ট থাকলো না, কিন্তু এটা একটা ওয়েবমেল হিসেবে তখন ইউজ করা যাবে। সো যেটা আপনার কাস্টমাইজড এবং আপনার নিজের ওয়েবসাইটে। ওয়েবমেইলে কিন্তু ওয়েবসাইটের মেইলগুলো আসবে না? না, ওয়েবসাইটে কিসের মেল আসবে? ওয়েবসাইট সম্পর্কিত কোনো কিছু ইমেল অ্যাকাউন্ট কি ওই রকম স্পেসিফিক হয়? ইমেল অ্যাকাউন্ট কি কাজে ব্যবহার করে? যে যে কাজে ব্যবহার করে। আমার কথার কথা, আমি আমার যত কাজ করি আমার ওয়েবমেল হলো এইটা, আমি এই মেল ইউজ করি। ঠিক আছে? এটা তো জিমেল না, এটা তো ওয়েবমেল। আমরা এটা আমাদের ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমরা যেরকম সাধারণ জিমেইল ব্যবহার করি এভাবে ব্যবহার করতে পারবো। না, আমি তো জিমেল দেখেন আমার একটা ওয়েবমেল, বাট আমি ইউজ করতেছি গুগলের প্ল্যাটফর্মে। সেটার জন্য আলাদা আবার জিমেলের ইয়ে কেনা লাগে, জি সুইট বলে এটাকে, ওটা প্রিমিয়াম জিনিস, ওটা আপনাদের দরকার নেই। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে ওয়েবমেল কেমনে ক্রিয়েট করে। আর আপনার যদি ইউজ করার দরকার হয় আপনি ওয়েবমেল আলাদা করে ওয়েবমেল প্ল্যাটফর্ম থেকে ইউজ করেন। আমাদের যেহেতু অনেক কাজ থাকে, অনেক বেশি ইয়ে করা লাগে, আমরা কি করছি ওটা গুগলের সাথে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করে দেওয়ার ফলে আমরা গুগলের সব কিছু ইউজ করতে পারি। এই জিমেলে যাই আমি ওয়েবমেল ইউজ করি, কিন্তু এটা আবার প্রিমিয়াম, এটা টাকা দিয়ে কেনা লাগে, এটা ফ্রিতে ইউজ করা যায় না। দেখেন আমি কিন্তু জিমেইলে আছি কিন্তু আমার মেইল কিন্তু ওয়েবমেল, বুঝতে পারছেন? So, এইটা হলো আপনার যে প্রোফাইল করেছি ওখানে তো ওই যেটা আপনার আছে ওয়ার্কপ্লেস বা ভিপিএন দুটাই আপনার জিমেইল সাইন ইন করা লাগবে। না, ভিপিএনটাই করার দরকার নেই। আমরা চাচ্ছি তা তো করে হয়েছে। না, দরকার নেই, ওই রিমুভ করে দেন। আচ্ছা দেখেন, যে বিষয়টা আমি দেখালাম যে আপনাদের জাস্ট ওয়েবমেইলটা যে কাজে ব্যবহার করা হয়, আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন যে জিমেইল আসলে কমন জিনিস, সবাই ব্যবহার করে। বাট একটা ওয়েবমেইল যখন আমি সাপোজ কাউকে যদি একটা মেইল পাঠাই, এই মেইল দিয়ে যদি পাঠাই, সে কিন্তু একটু হলেও মানে অন্যভাবে চিন্তা করবে যে এই মেইলটা তো একটা কোম্পানি মেইল বা এটা একটা ওয়েব মেইল বা একটা ওয়েবসাইটের মেইল। সো এটা অনেক বেশি প্রফেশনাল, কারণ জিমেইল তো আসলে কি বলে এটাতে, মানে যে কেউ খুলতে পারে যখন তখন খুশি। কিন্তু ওয়েবমেইল তো আর সবাই খুলতে পারবে না। আপনি তো এই নামে মেইল খুলতে পারবেন না, ওয়েবসাইট থাকা লাগবে। ওয়েবসাইট থাকা লাগবে, আপনার কাছে অ্যাক্সেস থাকা লাগবে, আপনি চাইলেই খুলতে পারবেন না, তাই না? আমার এখানে এইটা আমার নিজের ওয়েবসাইট, এইখানে আমি চাইলেই খুলতে পারতেছি, কিন্তু এইটা হলো আমার কোম্পানি আন্ডারে, মানে আমার অফিসের আন্ডারে। সো এই মেল চাইলে আমি তো খুলতে পারি না, এটা অফিস খুলে আমাকে দিয়েছে তারপরে আমি ইউজ করি, তাই না? সো ব্যাপারটা হলো যে এই মেল থেকে কাউকে আমি মেল পাঠাইলে বুঝবে যে যশোরারি থেকে মেল পাঠিয়েছে, বা আমি যখন এইখান থেকে যে কোনো একটা মেইল দিয়ে মেইল পাঠাবো কাউরে, সে বুঝবে যে একটা ওয়েবসাইটের ওনার বা একজন ওয়েবসাইটের এডিটর, মানে প্রায়োরিটিটা একটু হলেও ভিন্ন। ঠিক আছে? সো এই জন্য ওয়েবমেল অনেক সময় ইউজ করে অনেকে প্রফেশনালিজমের জন্য বলেন, বা কি বলে, মূলত প্রফেশনালিজম বা আর একটু কাজগুলো অর্গানাইজড হইতে করার জন্য মানুষ ওয়েবমেল গুলো ব্যবহার করে। সো আপনাদের যদি কখনো প্রয়োজন হয় বা আপনাদের যেহেতু বিষয়গুলো ভবিষ্যতে বিভিন্ন কাজ যখন করবেন আসলে জানা লাগবে বা জানা থাকলে ভালো হবে। কারণ দেখা গেল কি যে হঠাৎ করে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করতেছেন বা ক্লায়েন্টে কাজ করতেছেন, ওয়েবমেলের কথা বলতেছে, আপনার ধারণায় নেই যে আসলে এটা কি। তো এটা এটা একটা সমস্যা, তাই না? কারণ আপনাকে বলতেই পারে যে ওয়েবমেল দিয়ে কাজ করে, কারণ আপনি জানেনই না ওয়েবমেল কি। তো হয়তো অনেক ভালো স্কিল আছে আপনার অন্যান্য বিষয়, কিন্তু এই ছোট্ট বিষয় না জানার কারণেও অনেক সময় পিছায় পড়তে হয়। সেদিন দেখেছি আপনি ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন। হ্যাঁ, আসলে এটা জিমেইল ডট কম আপনি হচ্ছে কোনো কিছু বাদে ইউজার নেম দিয়ে লগ ইন করেন। হ্যাঁ, জিমেলে। আপনি দেখেন লগ ইন করেন আপনি শুধু ইউজার নেম দিয়ে হ্যাঁ, হ্যাঁ, দেখছেন। আমি জিমেইল লগ ইন করতেছি এভাবে। আচ্ছা, না এমনি এমনি ওটা তো যে কারো লাগে না, @gmail দেওয়া লাগে না তো জিমেল সাইন। ধারণা ছিল না যে ওয়েবমেল হয় এরকম।
ওয়েবমেল বাদেও আপনি আপনার জিমেল অ্যাকাউন্টও @gmail.com লেখা লাগবে না তো অটো থাকে। এই জায়গায়। ধরেন আপনি কথার কথা, ধরেন এখানে আমি গেলাম, ধরেন আমি যে কোনো একটা নর্মাল জিমেল আমি সাইন ইন করবো, কোনো ওয়েবমেল না, কথার কথা আমার এমনি, এটা হলো আমার এমনি জিমেল, এটা এমনি জিমেল, এটুকু লিখলেই হয়, @gmail.com লেখা লাগে না তা তো জানি না। তো। এটা জিমেলের প্ল্যাটফর্ম না, জিমেলের প্ল্যাটফর্ম না, আবার @gmail.com লেখা লাগবে অটো নিয়ে নেয়। পাসওয়ার্ড দিলে সাইন ইন হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, না, পরে ঠিক আছে। ওইটা ওয়েবমেইলের কারণে না, ওইটা জিমেইল বিধায়ী এরকম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি মানে বিষয়গুলো আমাদের জানা দরকার যে ওয়েবমেইলটা আসলে কি, যে একটা ওয়েবসাইটের আন্ডারে যখন একটা কাস্টমাইজড মেইল ক্রিয়েট করা হয় ওইটা একটা ওয়েবমেইল। সো ওয়েবমেইলটা আপনি দুনিয়ার সব কাজে ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বাট এটা জিমেইল যেটা আমরা ফ্রিতে ইউজ করি, সবাই ইউজ করে, 100 জন মানুষ হলে 100 জনেরই আছে, বাট একটা ওয়েবমেইল যখন আপনি ইউজ করতেছেন এটা সামথিং ডিফারেন্ট, সামথিং মোর প্রফেশনাল, তাই না? কারণ জিমেইল তো আসলে সবাই ব্যবহার করে, কয়টা লাগবে আপনার তো দেখতে সাইটটা আছে। আসলে যার যেরকম কাজ না মানে আপনি চাইলে, বেশি থেকে বেশি লাগবে। আপনার ধরুন যদি অ্যাকাউন্ট লাগে কোনো কারণে আপনি ক্রিয়েট করতে পারেন, তবে ওইটা হোস্টিং প্ল্যানের সাথে থাকে যে আপনি কয়টা ইমেল ইউজ করতে পারবেন আপনার হোস্টিং এ। তো সর্বনিম্ন 5টা থাকে, তো 5টা বানানো যায়। অনেকের হোস্টিং এ যত বেশি আপনি হোস্টিং দামিটা কিনবেন তত বেশি লিমিট থাকে। ওয়েবসাইট না থাকলে তো মনে হয় থাকলে বানাবো, ইমেল বানানো যাবে না, তাই না? না না, ওয়েবসাইট থাকতেই হবে, ডোমেইন দরকার আছে, ডোমেইনের অ্যাড্রেসটা ডোমেইনও লাগবে, হোস্টিংও লাগবে। কারণ আপনার ইউজার নেম বাদে আপনার মেইলের বাদ বাকি পোর্শন তো ডোমেইন, আর স্টোরেজ যেটা ব্যবহার করতেছেন ওইটা আছে হোস্টিং এ, সো ওইটা তো লাগবেই। যাই হোক, তাহলে বোঝা গেল বিষয়টা। ওকে, তাহলে ওয়েবমেল ক্রিয়েট করতে হয় কোথায়? সি প্যানেলের ভিতরে, এখান থেকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আর কি কি আছে, আরো কয়েকটা জিনিস আছে, সেটা হলো অনেক সময় সাবডোমেইন ক্রিয়েট করতে হয়। সাবডোমেইন আপনারা অনেক ক্ষেত্রে এটা শুনবেন সামনে। তো সাবডোমেইন কি? দেখা গেল কি আমার যেহেতু একটা এক্সিস্টিং ওয়েবসাইট আছেই, আছে না? এখন আমি ধরেন এর আন্ডারে চাচ্ছি একটা শপ বানাইতে, শপ মনে করেন আমার ওইখানে কথা কথা বিভিন্ন ধরনের কম্পিউটার অ্যাক্সেসরিজ বিক্রি করবো, হতে পারে। এখন ধরেন আমার ওয়েবসাইটে যদি আমি যাই, তো এটা তো আমার ব্যক্তিগত ওয়েবসাইট, মনে করেন এখানে সব ব্যক্তিগত ইনফরমেশন আছে। এখন আমি এখানে একটা বাটন দিলাম শপ, দিয়ে আমি চাচ্ছি ওইটা আলাদা প্ল্যাটফর্ম হোক, আলাদা ওয়েবসাইট হোক। মানে একটার ভিতরে যখন আপনি শপ করবেন তখন দেখা যাবে কি যে এই ওয়েবসাইট স্লো হয়ে গেছে, বা এই ওয়েবসাইটের ক্যাটাগরি আর ওই ওয়েবসাইটের ক্যাটাগরি সেম না, কারণ ওইটা হবে ই কমার্স আর এইটা হলো একটা পোর্টফোলিও সাইট, সো দুইটা ডিফারেন্ট হবে। সো একটার ভিতরে দুই রকম টেকনোলজি করতে গেলে অনেক সময় সেটা কমপ্লেক্সিটিস ক্রিয়েট করে। সো অনেকেই কি করতে চায় যে ওইটা আলাদা একটা ওয়েবসাইট আমি বানাবো। এখন আলাদা ওয়েবসাইট বানাতে গেলে অনেক সময় চিন্তা আসতে পারে তাহলে তো ডোমেইনও আলাদা কিনতে হবে, হোস্টিংও কি আলাদা কিনবো? সো আপনি যদি সেটা না চান আপনি একই জায়গায় করতে পারেন, বাট তখন উচিত হলো সাবডোমেইন করে আলাদা করে দেওয়া। এটা কেমন? জায়গা একই থাকবে, জায়গা একই থাকবে, নাম পরিবর্তন হবে। নাম পরিবর্তন করে দেবো, ডোমেইন পরিবর্তন করবো, কিন্তু ডোমেইন আবার কিনবো না, ফ্রিতেই করবো। সো সেটা কিভাবে দেখেন, এই যে আমাদের ডোমেইনের যে অপশন আছে, কই গেল এই যে ডোমেইন, ঠিক আছে। সো ডোমেইনের ভিতরে আমরা যাবো হচ্ছে এই ডোমেইনস অপশনে, ঠিক আছে, এই ডোমেইনস ক্লিক করলাম। সো দেখেন এখানে অপশন আছে ক্রিয়েট এ নিউ ডোমেইন। তো আমাদের কি করতে হবে, এখন সাব ডোমেইনের একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি, যে আপনার যে মেইন ডোমেইন থাকবে এইটা থাকবেই, ওরা আগে লাগবে। মেইন ডোমেইনটা রাখতেই হবে। সো সিস্টেমটা কিরকম আমি দেখাই। সো মেইন ডোমেইনটা আছে এখানে, এর আগে কিছু একটা বসাতে হবে, তাহলে আমি বসালাম শপ ডট, তাহলে এবার এইটুকু হলো আমার একটা সাবডোমেইন। মানে সাবডোমেইনের সিস্টেম হলো আপনার মেইন ডোমেইনের আগে একটা ডট থাকবে, তার আগে হলো আপনার সাবডোমেইনটা থাকবে। তাহলে আপনার এই যে শপ আপনি বানাচ্ছেন সেটা কি হবে, শপ ডট, এই যে তারপরে আমার যে মেইন ডোমেইন আছে সেটা, হ্যাঁ। সো আমাদের এটা কিন্তু হবে একটা সাবডোমেইন, এটা মেইন ডোমেইন হবে না। আর আমরা এটার যেহেতু আলাদা করে ক্রিয়েট করতেছি, আমরা সেম রুটে রাখবো না, সেম রুটে যে টিক দিলে সেম জায়গায় চলে যাবে, বাট আমরা সেম রুট আলাদা করবো বিধায়ী তো আমরা আলাদা করে বানাচ্ছি। সো আমরা আলাদা করেই সাবমিট করে দিলাম। এতটুকু। হ্যাঁ, এই যে সাবডোমেইন বানাই ফেললাম, এই যে সাবডোমেইন আমার হয়ে গেছে, দেখছেন? এই যে।
এখন বিষয়টা হলো যে আপনি মেইন ডোমেন বা সাবডোমেন, এইবার এখানে কি কাজ? এবার এখানে আমার কি কাজ? ডোমেন হোস্টিং সবই তো আছে। আমার ওয়েবসাইট ধরেন এইখানে যদি আমি এখন যাই, এখানে দেখেন কিছুই নাই। এই ডোমেনে যদি আমি এখন ঢুকি, আছে কিছু? সরি দেখাচ্ছে, মানে এরর, এর ভিতরে কিছু নাই। কিন্তু এটার ভিতরে তো আছে সবকিছু, কিন্তু এটার ভিতরে কিন্তু কিছুই নাই। সো বিষয়টা হলো যে এইবার এই যে ওয়েবসাইট আপনি দেখতেছেন, এই যে আপনার সামনে আসতেছে, সব ইনফরমেশন পাচ্ছেন এর ভিতরে, এইগুলো কোত্থেকে পাচ্ছেন? এগুলো কিভাবে পান? তো একটা হলো মানুষ ওয়েবসাইট কাস্টমাইজড ওয়েতে বানায়, কাস্টম মেড ওয়েবসাইট বলে। এগুলো হলো মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম হয়তো আপনারা শুনছেন। বিশেষ করে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, লারাভেল, মার্কস্ট্যাক, বিভিন্ন রকম আছে। সো এই ল্যাঙ্গুয়েজ দিয়ে র কোডিং করে বানায়, এটা এক ধরনের। ওইগুলো বানানোর পরে হচ্ছে আপনাকে ডেভেলপার দিয়ে দেবে। ডেভেলপার দেওয়ার পরে সেটা হোস্টিং এর ভিতরে রাখতে হয়। রাখার সিস্টেম হইলো নর্মালি যে সিস্টেমটা আছে, আমি একটু দেখাই দিই। এটা অবশ্য ডেভেলপারেরই কাজ, সে সাইট অ্যাক্টিভ করে তারপর আপনাকে দিবে। সো এটার জন্য আপনি সি প্যানেলে থাকবেন, সি প্যানেলে আসবেন, এসে এইখানে দেখবেন এই যে ফাইল ম্যানেজার যে অপশন আছে, যে ফাইল ম্যানেজার, এখানে ক্লিক করতে হয়। ক্লিক করে এই ফাইল ম্যানেজারের ভিতরে যে আপনার ওয়েবসাইটে যত ফাইল আছে, হ্যাঁ, সব এর ভিতরে পেস্ট করে দিতে হয় বা আপলোড করতে হয় এখানে। ঠিক আছে, যে আপলোড অপশন আছে, আপনার ডেভেলপার আপনাকে দিয়ে দেবে, জাস্ট এখানে আপলোড করে দিলে আপনার ওয়েবসাইট রানিং হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। পেজের সাথে কানেক্ট করতে হয় কিভাবে? পেজের সাথে বলতে পেজ বা কোথায়? ফেসবুক পেজ, ওইখানে তো জাস্ট আপনার ডোমেন লিখে দিলে হয়ে গেল। লিংকটা অ্যাড্রেস দিয়ে দেবেন। অ্যাড্রেসে প্রোফাইলে গিয়ে বা পেজে গিয়ে ওয়েবসাইট বসানোর জায়গা আছে, জি জি জি, ওর ভিতরে ওয়েবসাইট বসাই দিলে হয়ে গেল, আর তো কিছু লাগে না। এখন দেখেন, সবটাও দিলেই চলে যাবে আপনার হ্যাঁ, এখন লিংক দিয়ে। বিষয়টা হচ্ছে এটা হলো কাস্টম মেড ওয়েবসাইটের জন্য। এখন কাস্টম মেড ওয়েবসাইট বাদে পৃথিবীর এখন মনে করেন 45 or 50% ওয়েবসাইট তৈরি হচ্ছে ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হলো একটা সিএমএস, ঠিক আছে, বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো এখানে বিষয়টা হলো এরকম, আমি তো একটু বলি। হ্যাঁ, ওই এখানকার টিস্যু কই? টিস্যু দিয়ে জানতো, টিস্যু টিস্যু। সো এখানে বিষয়টা হলো সিএমএস টা আসলে কেন মানুষ ব্যবহার করে? আর গরম কেন তোরা? গরম কেন তো? এসি ল্যাবে তো মনে হয় চলতেছে না। তো এখন ওয়ার্ডপ্রেস যেহেতু সবচেয়ে জনপ্রিয় সিএমএস, এখন সিএমএস আসলে কি কাজে মানুষ ব্যবহার করে বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করার মূল কারণ কি? কারণটা হলো যে আপনি একটা কাস্টম মেড ওয়েবসাইট যদি তৈরি করেন, তাহলে সেখানে কোড করে কাস্টমাইজ করে বানাইতে হবে। সেটা অনেক বেশি লেন্দি প্রক্রিয়া, বা অনেক বেশি সেখানে কি বলে ব্যয় সাপেক্ষ, বা অনেক বেশি কমপ্লেক্স, মেনটেনেন্স করাও কঠিন। আপনাকে যখনই মেনটেনেন্স করতে হবে, আপনার ডেভেলপার কাছে দৌড়াইতে হবে, অনেক কিছু করতে হবে। বাট ওয়ার্ডপ্রেসটা এমন ভাবে ডেভেলপ করা বা এমন ভাবে এটা সিস্টেমটা সেট আপ করা যে যে কেউ যদি একটু বেসিক নলেজ ওয়েবসাইট সম্পর্কে রাখে, সে নিজেই ওইটা মেনটেন করতে পারে বা ওই ওয়েবসাইটগুলো নিজেই সে হ্যান্ডেল করতে পারে। আবার হ্যাঁ, আবার ওয়ার্ডপ্রেসের মেইন সুবিধা হলো যারা মূলত মানি মেকিং ওয়েবসাইট বানায়, বিশেষ করে অ্যাফিলিয়েট বলেন বা ব্লগ বলেন, এই টাইপের ওয়েবসাইট বানায়, এই টাইপের ওয়েবসাইটগুলোর প্রথম একটা চাহিদা থাকে, সেটা হলো এসইও প্রপারলি করতে হবে। সো এসইওর জন্য ওয়ার্ডপ্রেস পৃথিবী সেরা। মানে এসইও এত সুন্দরভাবে পৃথিবীর অন্য কোনো প্ল্যাটফর্মে করা যায় না। ঠিক আছে, অন্যান্য প্ল্যাটফর্মে করা যাবে না তা না, কিন্তু এত অর্গানাইজড, এত সুন্দরভাবে অন্য প্ল্যাটফর্মে করা যায় না। সো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলো লাইট ওয়েট হয়, অনেক বেশি মানে ইউজার ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি। সো সব কিছু মিলায় সবাই আসলে ওয়ার্ডপ্রেসের সাইট বানায়। আপনারা যত কাজ করবেন তার 70 to 80% আর লাগবে না। 70 to 80% হলো ওয়ার্ডপ্রেসেই করতে হবে, বা দেখবেন আসবে ওয়ার্ডপ্রেসের কাজ। সো এখন আমাদেরও আসলে যত কি বলবো ওয়েবসাইট, আমরা জীবনে যদি নিজের পোর্টফোলিও একটা সাইট বানাই বা নিজে যদি একটা মানি মেকিং ওয়েবসাইট বানাই, সেটা ওয়ার্ডপ্রেসেই করব সবসময়। ঠিক আছে, এখন ওয়ার্ডপ্রেসের জন্য বা সিএমএস এর জন্য সিস্টেমটা একটু আলাদা। সো ওইটা আপনাদেরকে আমি এখন দেখাই। তো এটার জন্য আমার সি প্যানেলে থাকতে হবে। সি প্যানেলে থেকে আমরা একটু নিচে চলে যাব, এইখানে একটা অপশন পাবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সোফটাকুলাস। এই যে দেখেন,
সফটওয়্যার অলরেডি দেওয়া আছে। সো আমরা এই ওয়ার্ডপ্রেস ম্যানেজারে যাব, গিয়ে দেখেন প্রথমে হলো আমার হোস্টিং এর ভিতরে বা আমার যে আমি ডোমেনটা ক্রিয়েট করলাম ওই ডোমেনের আন্ডারে যে হোস্টিং আছে ওর আন্ডারে ওয়ার্ডপ্রেস আমাকে ইনস্টল করতে হবে, মানে সিএমএস ইনস্টল করতে হবে এর ভিতরে। সো ইনস্টলের জন্য দেখেন আমরা ইনস্টলে ক্লিক করবো, যে ওয়ার্ডপ্রেস ম্যানেজারের ভিতরে আসলে ইনস্টল অপশন ক্লিক দিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন আমার মেইন ডোমেনটা দেখাচ্ছে, তাই না? নর্মালি এটাই দেখাবে। সো আমার মেইন ডোমেনে তো অলরেডি ওয়েবসাইট আছেই, তাহলে ওইখানে তো আমি আর ইনস্টল এখন দেবো না, কারণ ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে তো আগেরটা রিমুভ হয়ে যাবে। সো তার মানে আমার ওয়েবসাইট হারাই যাবে। সো আমি আর ওইখানে দিচ্ছি না, আমি সাবডোমেন যেটা ক্রিয়েট করলাম ওইটাই দিচ্ছি এখন, ঠিক আছে? সাবডোমেনে তো কিছু নাই। সো এখানে ক্লিক দিয়ে সাবডোমেন যতগুলো আছে সবগুলো দেখাচ্ছে, দেখেন। সো কোনটা ক্রিয়েট করলাম, যে সব, এটা সিলেক্ট করবো। আচ্ছা, এইখানে দেখবেন ডিরেক্টরিতে অনেক সময় ডাব্লুপি থাকবে, বাট কোনো সময় ডিরেক্টরি থাকলে এটা উঠাই দেবেন। ডিরেক্টরিতে কোনো ইনস্টল করব না, যাই করব ডোমেইনে করব, ঠিক আছে? ডিরেক্টরিতে যদি কিছু থাকে এটা উঠাই দেব। ক্লিয়ার? আচ্ছা, এরপর ইউজার নেম দিবেন, ওয়ার্ডপ্রেসে লগ ইনের জন্য পাসওয়ার্ড দিবেন একটা, যেটা আপনার মনে থাকবে, ঠিক আছে? সো মনে করেন আমি দিলাম, মনে করেন এটা দিলাম, তাহলে ইউজার নেম এটা আর পাসওয়ার্ড এটা। ওকে, এখন আমাদের কি কাজ, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেবো। এই যে ইনস্টল, ইনস্টল হলো। এগুলো সব সি প্যানেলের ভিতরে আছে, তাই? সব সি প্যানেল। আচ্ছা দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এখন আমাদের যে সাইটটা দেখেন এই অবস্থায় ছিল না, এখন শুধুমাত্র আমি কি করলাম, এর ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিছি। এখন আমি রিলোড দেব, হবে। এই দেখেন এখন এই অবস্থায় আছে, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছি, ওয়ার্ডপ্রেসের বেসিক যে সেটআপ এখন সেটা আসছে, কিছুটা পরিবর্তন। মানে আগে সরি দেখাচ্ছিল, এবার কিছু না কিছু লেখা আসছে। এখন বিষয়টা হলো, এই ওয়ার্ডপ্রেস ইনস্টল যদি দেন, এরপরে সি প্যানেলে আর কোনো কাজ নেই। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে সি প্যানেলের ভিতরে আমার আর কোনো কাজ আপাতত নাই। এখন সব কাজ হবে ওয়ার্ডপ্রেসের এন্ডে, ওয়ার্ডপ্রেসের প্ল্যাটফর্মে। সো ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য আপনি যে ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, সেই ডোমেইনের শেষে, যে দেখেন ডোমেইন এটা না, এটাতে না ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছি, এর লাস্টে বসাতে হবে /wp-admin। সব সময় এটাই থাকবে। কি করব, যে ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব তার ডোমেইনের লাস্টে স্ল্যাশ বসায় wp-admin এটা টাইপ করব, করে এন্টার দেব। বলছে স্টার কোয়ার এগুলো। আচ্ছা, দেখেন এইবার ওয়ার্ডপ্রেসের লগইনের জায়গায় চলে এসেছে। এবার একটু আগে ওই যে ইউজার নেম রাখছিলাম কি অ্যাডমিন, আর ওই যে পাসওয়ার্ড যেটা রাখছিলাম ওইটাই এখানে জাস্ট বসাই দেব। এই যে লগইন দিলে এখন আমার ওয়ার্ডপ্রেসে ঢুকে যাবে। এই যে এখন আমরা এখানে জাস্ট প্রথমে যে অপশনটা আসবে আমরা এখানে কি দেবো, নাও আই ডোন্ট ওয়ান্ট বা এক্সিট এটা দিয়ে দিবেন, দিলে আপনার মেইন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। এইটা হলো আপনার ওয়েবসাইটের মেন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এবার আপনার সাইট সব এখান থেকে সাজাইতে হবে। এখন সাজানোর জন্য কি করব, প্রথমে দেখেন ওয়ার্ডপ্রেসে আপনি যাই করেন থিম ইনস্টল করতে হয়, থিম দিতে হয়। মানে এখানে কোনো কাস্টম কোডিং এগুলো লাগে না, থিম থাকলে থিম ইনস্টল দিয়ে দিতে হয়। সো ওয়ার্ডপ্রেসে বিভিন্ন রকমের থিম পাওয়া যায়, ফ্রি থিম, পেইড থিম, বিভিন্ন রকমের থিম আছে। সো দেখা গেল যে ভালো যে থিমগুলো সেগুলো পেইড, আর যেগুলো মোটামুটি ফ্রির ভিতর আছে এগুলো খারাপ না, এগুলো ভালো ইউজ করা যায়। সো থিম আমরা কিভাবে ইনস্টল দেবো সেটা এবার একটু দেখেন। তো যেহেতু আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এখানে আছে, আমরা এখান থেকে থিম ইনস্টলেশনের জন্য চলে যাবো অ্যাপিয়ারেন্স। এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে দেখেন এই যে থিম, এই যে অ্যাপিয়ারেন্সে মাউস পয়েন্টার ধরলে থিমস। সো থিমসে ক্লিক করলাম। তো এখানে আপনার অ্যাড থিম অপশন আছে, এই যে অ্যাড থিমে ক্লিক করব। তো আপনার যদি থিম কে না থাকে তাহলে যে আপলোড অপশন আছে, এই যে আপলোডে গিয়ে আপনি জাস্ট চুজ ফাইলে যে আপনার যে ফোল্ডারে আছে থিম জাস্ট সিলেক্ট করে দিলে থিমটা এখানে চলে আসবে। আর যদি আপনার কেনা না থাকে তাহলে এখানে সার্চ করতে হবে। সো আমি আপাতত একটা ফ্রি থিম দিয়ে দেখাই যেটা মোটামুটি ভালো। সো এটার নাম হচ্ছে ডিজিটাল নিউজ পেপার, ঠিক আছে? এই যে ডিজিটাল
নিউজ পেপার। সো যেটা দিয়ে সার্চ করলে যে দেখেন আসবে, এই যে প্রথম যেটা এই যে অরেঞ্জ কালারের, এটা আমরা কি করব, এই যে ইনস্টল করে দেবো, এই যে ইনস্টল। সো এবার অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার দেখেন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করি, এবার দেখেন কিভাবে আসছে, ঠিক আছে। সো এইভাবে আছে। এখন দেখেন একটা ডিজাইন আসছে, বাট ডিজাইনের সম্পূর্ণ জিনিসপত্র এখনো আসে নাই, ঠিক আছে। তো এই সম্পূর্ণ জিনিসপত্র আনার জন্য আমরা যে কাজটা করব, এইখানে যে ইনস্টল ডেমোজ অপশন আছে না, আমরা ডেমো ইনস্টল করব। সো ডেমো ইনস্টলের জন্য যে ইনস্টল ডেমোজে ক্লিক করব। এখন নর্মালি আপনারা কি জানেন, দেখেন একটা মোবাইল ইউজ করার জন্য, মোবাইলটা প্রপারলি ইউজ করার জন্য আমরা কি করি, মোবাইলে অনেকগুলো অ্যাপ ইউজ করি না। সো ওয়ার্ডপ্রেসে আপনি একটা থিমের ভিতরে যা যা কাস্টমাইজেশন করবেন বা যা যা করবেন, এগুলোর জন্য দরকার পড়ে হচ্ছে প্লাগইন। এগুলোকে বলা হচ্ছে প্লাগইন। তো প্লাগইনটা দেখেন এই যে বলতেছে যে আমি ডেমো ইনস্টল করতে গেলে আগে আমাকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করতে হবে কি, প্লাগইন। সো প্লাগইনে ক্লিক করবে, যে ইনস্টলিং প্লাগইন, অটোমেটিক্যালি এখান থেকে ইনস্টল হয়ে যাবে, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটেড। সো এইবার আমি এখান থেকে যেটা দেখেন, এই যে এই ফ্রি থিমের ভিতরে দেখেন অনেকগুলো মানে ফ্রি ডেমো আছে, আর এগুলো হলো প্রো, মানে এগুলো কিনে নিতে হবে। সেগুলো আমাদের দরকার নাই, আমরা ফ্রির ভিতর থেকে একটা চুজ করব। তো মনে করেন এটা চুজ করলাম যে ফ্রি। সো এটা ইনস্টল দেব, দিয়ে ইম্পোর্ট ডেমো, ওকে। মানে এইবার আমরা ফুল ডিজাইনটা সেট আপ করে দিচ্ছি। হুম, হ্যাঁ, সবকিছুর প্রিমিয়াম ভার্সন আছে। এটা একটু সময় দিতে হবে। উইন্ডোজ 11 যদি ইনস্টল না করা হয় তাহলে 10 চলবে না ভাই? আপাতত চলবে, সমস্যা নেই। পুরোনো তারপরে আমার একটা একই অবস্থা উইন্ডোজ হলো সেটা কি আমার তো 10 সালে কিনা তো আমার নেই। তো দেখেন হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। তো এখন আমরা একটু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখি। আগে ছিল কি এই অবস্থা না, এখন আমরা রিলোড করি। এখন দেখেন ফুল ওয়েবসাইটটা ডিজাইন হয়ে গেছে। ফুল রেডি হয়ে গেছে না, কাজ করে না। ঠিক আছে। মানে কত সহজ দেখেন, একটা ওয়েবসাইট বেসিক একটা, মানে এটার জন্য আপনার কোনো ডেভেলপারের হেল্প লাগবে না। আপনি দেখেন জাস্ট কয়েকটা ক্লিক করলাম, তাতেই হয়ে গেছে। সো এই যে পুরো ওয়েবসাইট কিন্তু আমার সামনে এখন দৃশ্যমান। এখন আমার কি করতে হবে, এই ওয়েবসাইটের জন্য আর যে কাস্টমাইজেশন গুলো আছে সেগুলো টুকটাক করতে পারলে এটার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সো এখন এই যে পর্যায় পর্যন্ত দেখলেন, এইটুকু যদি কেউ পারে তাহলে আসলে একটা ওয়েবসাইটের বেসিক সেটআপ নিয়ে তার কোনো কনফিউশন থাকার কথা না। যে একটা ওয়েবসাইট আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দেব, কিভাবে ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করব, কিভাবে একটা থিম ইনস্টল দিতে হয়, থিমে থেকে কিভাবে ডেমো ইম্পোর্ট করে দিতে হয়, সবই তো করলাম স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তো আগামী ক্লাসে আপনাদেরকে ফ্রি প্ল্যাটফর্মে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া যায় সেটা ভাই দেখাবে। ওই ফ্রি প্ল্যাটফর্মেই আপনারা একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন, মানে ওইটার জন্য কোনো ডোমেন হোস্টিং কেনা লাগবে না, ফ্রিতেই করতে পারবেন। তো তাতে করে কি হবে, একটা প্র্যাকটিস হয়ে যাবে কিন্তু আপনার নিজেরই, যে একটা ওয়েবসাইট, ওয়েবসাইট বানিয়ে নিলাম। হ্যাঁ। সো আপনি নিজে দেখা যাচ্ছে ফ্রি, হ্যাঁ, মানে জাস্ট এগুলো দেখানোর কারণ কি, দেখেন একটা লেভেল পর্যন্ত হয়তো বা আপনি একটা নলেজ দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু একটা সময় গিয়ে যেহেতু আমাদের ওয়েবসাইট রিলেটেড কাজ, কিছু টেকনিক্যাল বিষয় আসলে জানা থাকাটা ভালো। কারণ আপনার ক্লায়েন্ট আসলো এসে বলতেছে ভাই আমার কি থিম, এ থিম, ও থিম, আপনি কেমনে ঢুকতে এটাই জানেন না। সো ওটা কিন্তু আসলে আপনাকে ক্যারিয়ারে খুব বেশি হেল্প করবে না, তখন আপনাকে কিন্তু ডাউনগ্রেড করবে। তো এই জন্য আমি চাই যে একটা কমপ্লিট
নলেজ যেন আপনাদের ক্রিয়েট হয় যে একটা ওয়েবসাইট আসলে কি, কেমনে এটা হয়, কিভাবে ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট হয়ে যায়। তো দেখেন চোখের পলকে আমরা কত সময় লাগবে এই কাজ যদি কেউ এমনি বসে করে 5-10 মিনিটের ভিতরে একটা ওয়েবসাইট মোটামুটি ভিজিবল করে ফেলা সম্ভব, তাই না? এবার আপনি এই ওয়েবসাইটটা কাস্টমাইজ করেন। কাস্টমাইজ করার জন্য দেখেন আমরা কি করব, তো এখানে জাস্ট ভিজিট করি একটু। এই যে দেখেন ওয়েবসাইটটা এই অবস্থা আছে, এই যে, তাই না? সো দেখেন আপনার যদি ওয়ার্ডপ্রেস লগ ইন করা থাকে, এই যে উপরে বারটা দেখাবে কাস্টমাইজ অপশন থাকে, সো কাস্টমাইজে ক্লিক করেন। কাস্টমাইজে ক্লিক করে দিলাম, এবার একটু লোড হয়ে আসবে। এবার দেখেন আপনি কোন কোন পোর্শন এডিট করতে চান, ধরেন আপনার মতো করে আপনি সাজাবেন, তাই না? হতে পারে। সো দেখেন প্রত্যেকটা যে কলমের চিহ্ন আছে না, এই কলমের চিহ্নগুলো যেখানে যেখানে দেওয়া আছে ওইখানে ওইখানে ক্লিক দিলে ওই ওই পোর্শন এডিট করা যাবে। তো ধরেন এইখানে মাই ব্লগ, এখানটা আমি এডিট করতে চাই, তাহলে কলমে ক্লিক করলাম। তো দেখেন এখানে লেখা আছে কি মাই ব্লগ, এখানে আপনি লেখেন মনে করেন যে ব্যাস কথার কথা লিখলাম 46। আচ্ছা ট্যাগ লাইন এইটা কি এলিমেন্টাল লাগবে না? কিচ্ছু লাগবে না। ওই নিয়ে নিছেন ওই জন্য। এলিমেন্টার তো একটা মানে বিল্ডার, এলিমেন্টার দিয়ে আপনি আলাদাভাবে একটা কাস্টমাইজ করতে পারেন, আলাদা ডিজাইন। বাট এই থিম কাস্টমাইজেশন এলিমেন্টারের দরকার নেই, কারণ এই থিম এলিমেন্টারে বানানো না। এই যে ছবিগুলো আছে ছবিগুলো আপনি চেঞ্জ করা হ্যাঁ সব করা যাবে, কি বলেন, সব করা যাবে। এগুলো তো ডেমো পোস্ট করা আছে, এগুলো ডেমো পোস্ট করা আছে। এখন এগুলো চেঞ্জ করতে হবে কিভাবে, সেগুলো হলো কাস্টমাইজেশন। দেখেন আপনার ওইগুলো হলো পোস্ট কাস্টমাইজেশন, পোস্টের হিসাব পরে, আগে থিমের বাহ্যিক দিকটা আগে এডিট করেন। ধরেন নামটা প্রথমে সবার আগে এসে নাম চেঞ্জ করবো, তাহলে নামে ক্লিক করে যে নামটা আমি চেঞ্জ করে দিলাম। এখন যদি আপনি চান যে এইখানে আপনি নাম এইভাবে দেবেন না, আপনি লোগো আপলোড করবেন, তাহলে ব্যাকে গেলে যে দেখেন লোগো অ্যান্ড সাইট আইকন আছে, তাহলে আপনি এখান থেকে চাইলে যে লোগো যদি তৈরি করা থাকে সিলেক্ট লোগোতে ক্লিক করে লোগো আপলোড করে দিলে এখানে লোগো দেখাবে, তখন তখন আর নাম দেখাবে না। বুঝতে পারছেন? মানে জাস্ট এই পেনে ক্লিক করলে তো আমার নামের জায়গায় আসতেছে, নাম এডিট করে দিলাম। বাট আমি চাচ্ছি নাম না আমার লোগো থাকবে, তাহলে আমি এখান থেকে ব্যাকে চলে যাবো। ব্যাকে গেলে দেখবেন যে লোগো এন্ড সাইড আইকন অপশন আছে, তখন আপনার লোগো তৈরি করা থাকলে জাস্ট এখান থেকে আপলোড করে দিলে লোগো চলে আসবে এখানে। ঠিক আছে? মানে সব একদম জাস্ট ঘেটে ঘুরে দেখতে হবে। আমি বলবো যে আগামী ক্লাসের পরে আপনারা বাসায় একটা ওয়ার্ডপ্রেস এরকম থিম জাস্ট ইম্পোর্ট করে ঘাটবেন সব, কারণ ও নষ্ট হলে কি যাবে, আর আবার রিসেট দিয়ে আবার বানাবো। না ঘাটলে না কোনো জিনিস আপনার আয়ত্তে আসবে না কোনো জিনিস। ঠিক আছে? আপনি ঘাইটে গুটে ফাঁদা ফাঁদা করবেন, থিম নষ্ট হয়ে যাক না, ডিজাইন মিজাইন ভেঙে চলে যাক না, কিছু তো একটা বসবো যে কি হইলো শেষে। ভুলটা কোন জায়গায়? হ্যাঁ কিছু তো একটা বসবো। সো আপনি যতক্ষণ না ঘাটবেন এই ভয় এই জড়তা আপনার কোনোদিন দূর হবে না। ঠিক আছে? তো এই জন্য আপনার ঘাটাঘাটি করবেন প্রচুর। এই যে দেখেন এখানে ক্লিক করলাম, তাহলে এখানে কি অপশন আছে, আচ্ছা এই অপশন আছে, দেখাচ্ছে যে কি কন্টেইনার, এই কন্টেইনার ভিতরে কি আছে, মেইন সাইট লোগো আছে। আচ্ছা এইগুলো ওপেন করে করে দেখলাম যে এখানে কিসের লোগো, একটু লোগো আপলোড করে দেখলাম যে কোন জায়গায় আসে লোগো দিলে। ঠিক আছে? আর যেটা মনে করেন যে মনে হইলো যে না এটা যা আছে বেসিকই তো ঠিক আছে, এটা আর এডিট করলাম না। তো মোস্টলি যেটা করতে হয়, এই যে ধরেন আমি কথার কথা এই যে উপরের যে বার আছে এই বারটা আমি রাখবো না, তাহলে এখানে ক্লিক করলাম, এই যে দেওয়া আছে কি শো টপ হেডার, আমি এটা অফ করে দিলাম, তাহলে উপরেটা উড়ে যাবে। ঠিক আছে? আমি ধরো এই যে হারাই গেছে, আবার মনে হলো না ওটাই তো ভালো ছিল, তাহলে ওটা রাখলাম। এবার মনে হলো যে এখানে ডেট টাইম দেখাবো, তাহলে ডেট টাইমে ক্লিক করে দিলাম, তাহলে ডেট টাইম চলে আসবে। মানে ইজি সিস্টেম সব। দেখেন ডেট টাইম চলে আসছে। মানে আপনার কি দরকার, আপনি তাই এখান থেকে ধরেন এই যে শো সোশ্যাল আইকন, আপনি চাচ্ছেন সোশ্যাল আইকন দেখাবে না, তাহলে অফ করে দিলাম। আচ্ছা শো ন্যাপ মেনু দেখাবে না, তাহলে ন্যাপ মেনু অফ করে দিলাম, তাহলে ন্যাপ মেনু উড়ে গেল ওই যে উপর থেকে, শুধু ডেট আর টাইম থাকলো। ঠিক আছে? এখন এগুলো হলো পোস্টের হিসাব পরে। আপনি আগে বেসিক থিমের কাস্টমাইজেশন যেগুলো ধরেন, আমার উপর কিন্তু মোটামুটি রেডি, এখন আমি যা যা চাইছি সব করা হয়ে গেছে, শুধু এই জিনিসগুলো এখনো চেঞ্জ হয় নাই। এই যে আমি চাচ্ছি ধরেন এখানে হোম, এগুলো তো ফ্যাশন, সায়েন্স, টেকনোলজি, বিজনেস, পলিটিক্স, আমি চাচ্ছি এখানে অন্য জিনিসপত্র থাকবে। তো এগুলো কিভাবে চেঞ্জ করবো ওটা পরের হিসাব। আপাতত আমি এখানে যে নাম দিয়ে চাইছিলাম নাম আসছে, শুধু ডেট অ্যান্ড টাইম রাখতে চাইছি সেটাও আসছে। এখন আমি নিচে চলে যাব, এগুলো তো পোস্ট, এই পোস্ট জাস্ট এডিট করলে পোস্ট ঠিক হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন এই অপশনগুলো অ্যাবাউট আস, মনে করেন এইখানে একটা ডামি টেক্সট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করেন, করে আপনার যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন এখানে লিখে দেন। নিচে এর ভিতরে আপনি আপনার ইনফরমেশন লেখেন, কিভাবে আমাদের আপনার অ্যাবাউট আস বা হাবিজাবি লিখলেন, আপনার লোকেশন এখানে এডিট করে দেন, সোশ্যাল এই যে আপনার
ফলোয়ার্স বা টুইটার বা ফেসবুক, এখানে যে দেবেন সব দেখেন পর আছে। এরপরে মনে করেন যে আপনি এখানে কথা এই অপশন এডিট করবেন, যে পলিটিক্স অপশন, সো এখানে ক্লিক করে আপনার মনে হলো যে এখানে পলিটিক্স অপশন থাকবে না, এখানে অন্য কিছু থাকবে, তাহলে আপনি সেটা এখানে এডিট করে লিখে দেন, লিখলে যে চলে আসবে ওইটা। যা কাস্টমাইজ করতে চান জাস্ট এই পেনে ক্লিক করে এডিট করলে দেখবেন এডিট হয়ে গেছে, এতটাই সহজ। এবার জাস্ট আপনার কাজ হয়ে গেল, পাবলিশ করে দিলে ওই জিনিস আপডেট হয়ে গেল, ঠিক আছে, খুবই সহজ সিস্টেম। এইবার দেখেন, তাহলে বেসিক কাস্টমাইজেশন তো বুঝলেন, এর বাইরে আর কি করবেন বলেন। এখন আপনি যদি বলেন যে ভাই আমি চাচ্ছি এই জিনিস বাম পাশে থেকে ডাইন পাশে চলে যাবে, এইটার জন্য আবার ডেভেলপার লাগবে, তখন পুরো মানে কোডের স্ট্রাকচার উড়াইতে হবে, ঘুরাইতে হবে, অত কিছু তো আমাদের দরকার নেই ভাই, যেরকম জায়গা সেই তো সুন্দর, এর চেয়ে বেশি কি দরকার, ঠিক আছে, কারণ অত কিছু করতে গেলে আবার অনেক বিষয়। কিন্তু আমাদের যে বেসিক যে নিড গুলা, সেগুলো যদি আমি মেনটেন করতে পারি বা ফুলফিল করতে পারি, সেটাই তো না। মনে করেন এখানে চাচ্ছি আমি যে লেটেস্ট পোস্ট অপশনটা একটু এডিট করবো, তো এখানে আছে লেটেস্ট নিউজ, আমি চাচ্ছি না নিউজ থাকবে, আমার থাকবে এখানে পোস্ট, তাহলে আমি লেটেস্ট নিউজ বাদ দিয়ে এখানে দিয়ে দিলাম পোস্ট, ঠিক আছে, বুঝা গেল বিষয়টা, দিয়ে আপডেট করে দিলে কাজ শেষ। এখন দেখেন আপনার এই যে এইটাকে বলা হচ্ছে ন্যাব মেনু বা ন্যাব বার, মানে মেন নেভিগেশন বার, যেটা যেখানে ক্লিক করে করে যাইতে হয়। আর আপনি চাচ্ছেন এখানে এগুলো থাকবে না, আমার যে ধরেন নিশ বা আমার যে ইসের উপরে সাবজেক্টের উপরে ওয়েবসাইট সেগুলো থাকবে। এটা এডিট করবেন কোথায়? এটা এডিট করার জন্য আপনার ওয়ার্ডপ্রেসের যে প্যানেল আছে এখানে ফেরত আসতে হবে। ফেরত এসে এখানে কি করবেন, এইখানে চলে যাবেন হচ্ছে যে পোস্ট, এই যে দেখেন পোস্ট, এই পোস্টের এখানে যাবেন হলো ক্যাটাগরিজে। কোথায়? ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিজে ক্লিক করলাম, ক্লিক করে এইবার দেখেন ওইখানে অপশনগুলো আছে বিজনেস, ফ্যাশন, পলিটিক্স, সায়েন্স, টেকনোলজি। সো ধরেন প্রথমে আমি এডিট করব বিজনেস, তাহলে এডিট করব, সো এখানে এডিটে বিজনেস বাদ দেবো, দিয়ে ধরুন আমি লিখলাম কথার কথা কি লেখা যায়, ধরুন ডিজিটাল মার্কেটিং, স্লাগ না, স্লাগেও জাস্ট আমি এটাই কপি করে দিয়ে দেবো, ঠিক আছে, দিয়ে আপডেট করেন, আপডেট আপডেট করলাম, ঠিক আছে। এবার আপনি একটু সাইটটা ভিজিট করেন, এখানে একটু বিজনেস আছে না, এই যে আসছে ডিজিটাল মার্কেটিং, বুঝতে পারছেন, মানে যা করবেন আপনি এই জাস্ট ক্যাটাগরিতে এসে আপনি ওই জায়গায় এডিট করে দিলে আপনি দেখবেন ওইখানেও চেঞ্জ হয়ে গেছে। তাহলে বেসিক কাস্টমাইজেশন এইটুক করার জন্য তো আসলে ডেভেলপার হওয়া দরকার। এখন ধরেন ক্লায়েন্ট আপনারা বলতেছে যে আমার এই মেনুতে এই জিনিসটা একটু চেঞ্জ করতে হবে, আর আপনি যদি বলেন যে ভাই আমি পারবার না, এই তো ডেভেলপারের কাজ, অমুকের কাজ, তমুকের কাজ, হ্যাঁ, তখন ক্লায়েন্ট কিন্তু একটু হলেও বিরক্ত হবে যে কিরাম ডিজিটাল মার্কেট এইটুক কাজ জানে না, এই জানে না ডেভেলপ। এই জন্য আমাদের এই জিনিসগুলো একটু জানা দরকার, আর বিশেষ করে আমাদের বেশ কিছু কাজ পরেও আছে। হুম, কোডিং দিয়ে ডেভেলপ করা যায়, সেক্ষেত্রে তো এইভাবে না সেক্ষেত্রে হবে না, সেক্ষেত্রে তো ওই সেক্ষেত্রে ডেভেলপারই না। লাগে। হ্যাঁ, কিন্তু আমি যেটা বললাম যে বিশ্বের 45-50% সাইট যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, সেটা হিউজ অ্যামাউন্ট। সো এটা যেহেতু সহজ এবং আমরা যে টাইপের সাইট নিয়ে কাজ করবো মূলত এসইও ফ্রেন্ডলি সাইট হবে, সেগুলো আপনি ধরে রাখেন 70-80% ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবেন। এইটাই আসলে বর্তমান বিশ্বের অবস্থা। তো আমাদের সেই বিষয়টা সম্পর্কে যদি একটু নলেজ থাকে, ডেমো সাইট কি লাইভে আনা যায়? হ্যাঁ এটা তো লাইভ, এখন বিশ্বের যে কোনো জায়গায় দেখতে পারবে তো এটা। আমি তো লাইভ প্ল্যাটফর্মে করে দেখালাম আপনাদের, এটা তো লাইভ, তো লাইভ কাজ করতেছে, এই ওয়েবসাইটে যান এখন আপনারা ঢুকতে পারবেন, ঠিক আছে, কারণ আমার তো লাইভ ডোমেন হোস্টিং এ করে দেখাচ্ছি আপনাদের। সো বিষয়টা হলো মানে ওইটা ফ্রি বিধায় যে ওইটা কাজ করবে না তা না, আপনি লাইভ ডোমেন হোস্টিং এ যে কোনো কিছু করলে সেটা ভিজিবল। থিমটা ফ্রি, ওরা দিচ্ছে ফ্রি, কারণ ওদের প্রো ভার্সনও আছে। হ্যাঁ, কারণ সব প্ল্যাটফর্ম মানে কিছু জিনিস ফ্রি দেয়, থিমটা ফ্রি দিচ্ছে ওরা, তো আমরা ফ্রি সুযোগ নিচ্ছি। অ্যাডভান্স লেভেলে যাবে তখন কিনে নেবে এই লোকে দেখে। হ্যাঁ, বা দেখা যাচ্ছে কি যে আসলে কি একটা মানি মেকিং সাইট বানাতে এর চেয়ে ভালো থিমের দরকার পড়ে না, এর চেয়ে আর কি থাকবে একটা ওয়েবসাইটে। এখানে ক্লিক করলে যে পোস্টটা দেখেন, আমরা যদি ক্লিক করি তাহলে পোস্ট আসলো, এই পোস্টের ভিতরে ধরেন এখন টেক্সট ম্যাক্স হাবি জাবি লিখতে হবে, এটা করতে হবে, এইভাবে আপনার ওয়েবসাইট পর্যন্ত আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, সব করা যাবে, ঠিক আছে।
ওয়েবসাইট, তো আসলে এর জন্য আপনার ব্লগিং, নিউজ। সব করা যাবে, মানে এর চেয়ে আর বেশি কি লাগে? আমার মনে হয় আর কিছু লাগে। এখন কারো যদি অনেক বেশি কাস্টমাইজেশনের ইচ্ছা থাকে বা আরো বেশি ডিজাইনের পছন্দ হয় বা এর ডিজাইন আমার ভালো লাগতেছে না, সেক্ষেত্রে অন্য বিষয়। কিন্তু আমার মানে স্বল্প চাহিদার ভিতরে কোনো খরচ ছাড়া আমার মনে হয় যে এটা যথেষ্ট। এই হিসেবে হ্যাঁ, যথেষ্ট। এর থেকে ভালো আর এর চেয়ে ভালো আর কি লাগে একটা ওয়েবসাইটের জন্য? তো এটা হলো ফ্যাক্ট। এখন দেখেন, তাহলে আমাদের বেসিক যেটা বললাম যে ক্যাটাগরি গুলো জাস্ট আমরা এখান থেকে এডিট করলে আমার ওইখানে মেনু কিন্তু ঠিকঠাক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে যে বিষয়টা আছে যে আমরা এবার ওয়েবসাইটে যত কন্টেন্ট পাবলিশ করব, মানে যত কন্টেন্ট পাবলিশ করব সেগুলো করতে হবে কোত্থেকে? এই পোস্টের ভিতরে দেখেন এই যে অ্যাড পোস্ট অপশন আছে, আর অল পোস্টে ক্লিক করলে দেখেন অলরেডি যেহেতু ডেমো ইম্পোর্ট করা আছে, যে ডামি পোস্ট গুলো সব এখানে আছে। ঠিক আছে, সব এগুলো কিন্তু ডেমো পোস্ট। বাট ডেমো গুলো কি করতে, সাইট একবার ফাংশনাল হয়ে গেলে ডেমো সবাই ডিলিট করে ফেলে। বা ধরেন ডেমোর ডিজাইন আপনি রাখবেন, কথার কথা এইটাই যদি আমরা এডিট করি, যে এডিটে ক্লিক করলে এই যে এডিট অপশন চলে আসবে, এই যে এডিট পোস্ট, নেক্সট নেক্সট নেক্সট, গেট স্টার্টেড। এবার মনে করেন এর ভিতরে আপনি এডিট করেন, এটা হলো আপনার কন্টেন্টের মেন টাইটেল, এটা হলো আপনার ধরেন কন্টেন্ট। এখন আপনি চাচ্ছেন এর ভিতরে একটা ছবি দেবেন, হতে পারে, তাহলে এখানে পয়েন্টার রাখেন, এই যে প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করলে দেখেন সব অপশন চলে আসছে বাম পাশে। আর আপনি ইমেজ দেবেন, তাহলে ইমেজে ক্লিক করেন। আচ্ছা, তাহলে এবার ইমেজে ক্লিক করে এবার ইমেজের যে আপলোড অপশন কই গেল, এই যে চুজ ইউর ইমেজ, আরে কয়টা অপশন আসলো, দুইটা চলে আসলো, চুজ ইউর ইমেজ। ঠিক আছে, বা এখানে ক্লিক করতে হবে, কই গেল সে অপশন, আপলোডের অপশন, ও এই যে সিলেক্ট, এইখানে দিছে দেখেন যে প্লাস, সেখানে ক্লিক করবেন, করে সিলেক্ট ফাইল, এবার যেটা দেবেন সেটা এখান থেকে ধরে ওপেন, আপলোড হবে। জুয়েল সাউন্ড আসতেছে, একটু মিউট করে রাখেন। এই যে সিলেক্ট, তাহলে দেখেন এখানে ইমেজ চলে আসবে, এখন আসছে। এই যে এবার মনে করেন আপনি চাচ্ছেন এখানে আরেকটা কিছু রাখতে, কি রাখবেন, একটা বাটন রাখবেন, তাহলে ক্লিক করলাম, বাটন চলে আসলো, যে বাটন। এবারে বাটন আপনি এডিট করেন, বাটনে কি হবে, বাটন নর্মালি কি দেয় সবাই, লিঙ্ক দেয় আরেকটা, তাই না? ধরুন আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম, কথার কথা এই পুতুলসটার লিঙ্ক দিলাম, putulos.com। তাহলে বাটনের ভিতরে এই যে লিঙ্ক বসে দিলাম, সাউন্ড আসতেছে, নাইম ভাই একটু মিউট করে রাখেন, নাইম ভাই সাউন্ড আসতেছে, না আসতেছে। বাটনের লেখাটা ওখানে লাল মোহন দিয়ে দিবে, হ্যাঁ, এবার দেখেন এগুলো সব কাস্টমাইজ করা যাবে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে এই যে বাটনের স্টাইল, বাটনের আইকন, বাটনের বর্ডার সব এখান থেকে এডিট করতে পারবো। ঠিক আছে, এখন এই যে অপশন এখানে দেখতে হবে যে কোথায় কি আছে, সেটিংসে ক্লিক করে ওই যে বললাম যেটা সব আমরা ঘেটে ফেলবো। ঠিক আছে, এই যে টাইপোগ্রাফি, এখানে কি লেখা আছে, বাটনের টেক্সটটা চেঞ্জ করতে হবে, বাটনের টেক্সট চেঞ্জ করার অপশন দেখি এখানে আছে কিনা। এখানে তো দিয়ে দিয়েছে, যে দেখেন ক্লিক করলে কার্সার আসতেছে, তাহলে মনে করেন এখানে দিলাম শপ নাও, কথার কথা শপ নাও লিখে দিলাম, শপ নাও। আচ্ছা, এবার বাটনটা আমরা একটু স্টাইল করি দেখি। তাহলে স্টাইল করার জন্য আমরা দেখেন এখানে শ্যাডো দিতে পারি একটু, হ্যাঁ শ্যাডো দেওয়া যেতে পারে, তাহলে একটু শ্যাডো দিলাম। ঠিক আছে, তারপরে এখানে একটু যদি চাই বর্ডার দিতে, বর্ডার এই যে বর্ডারের টাইপ আছে সলিড, ঠিক আছে, বর্ডার চলে আসলো, বর্ডারের কালার কি হবে সেটা এখান থেকে দেওয়া যাবে, মানে সব এখান থেকে জাস্ট কাস্টমাইজেবল। ঠিক আছে, মানে এইটা এমন না যে এই বোঝার জন্য অনেক কিছু করা লাগবে। ধরুন অ্যালাইনমেন্ট আছে লেফট, আমি চাচ্ছি সেন্টারে থাক, সেন্টার করে দিলাম। ঠিক আছে, এবার মনে করেন বাটন স্টাইলে বাটনের যদি আরো কোনো কালার টালার চেঞ্জ করতে চাই, তাহলে এখানে সব অপশন আছে, জাস্ট ক্লিক করে করে দেখতে হবে কোথায় আছে। এখানে অপশনে ক্লিক করে দেখবেন। ঠিক আছে, এই যে কালার, সো কালারের ভিতরে যে আপনি ক্লিক করেন, ধরুন দিয়ে দিলাম এই কালার, ব্যাকগ্রাউন্ড, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, দিলে দেখেন ব্যাকগ্রাউন্ড আসতেছে। ওটা আমার ব্যাকগ্রাউন্ড কালার তো দরকার না। ঠিক আছে, আমার দরকার হলো এমনি বাটনের কালার, বাটনের কালার কই, বাটন কালার, বাটন কালার সেটিং, বাটন টাইপোগ্রাফি, অ্যালাইনমেন্ট, স্ট্রেস,
বাটন স্টাইলের ভিতরে থাকে শ্যাডো লার্জ, এখানে খুঁজে দেখতে হবে আর কি, ঠিক আছে। এই যে বর্ডার, এটা হলো বর্ডার কালার, বাটন কালারটা বাটনের কালারটা পাচ্ছি না। বাটন স্টাইলে থাকে বাটনের কালারটা পাচ্ছি না, ব্যাপার না, বাটনের কালার পরে দেখবেন ওটা। সো মোটামুটি এই যে দেখেন, জাস্ট আপনি যা নেবেন এখান থেকে নেন, নিয়ে এগুলো কাস্টমাইজ করেন। কালারটা কোথায় আছে খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, খুঁজে দেখলে পাওয়া যাবে, ঠিক আছে। ওটা আমারই কোনো ব্যাপার না। এখানে আছে ধরেন অ্যানিমেশন যদি দিতে চান, মনে করেন এই যে দিলেন, তাহলে এই যে বাটন আপনি এখানে স্ক্রল করে আসলে এইভাবে আসবে। আবার মনে করেন এটা দিলেন, তাহলে এইভাবে আসবে। সব দেখেন আছে এখানে, স্পিড, ডিলে, মানে কি করবেন। এই জন্য বললাম যে আপনারা যখন এই বানাবেন, বানায় সব ঘেটে ফেলবেন যে ওর মধ্যে কি আছে, কোনটা কি অ্যাপ্লাই করে করে দেখবেন, ঠিক আছে। এবার ধরেন আপনি চাচ্ছেন একটা ইমেজ স্লাইডার, তাহলে একটা ইমেজ স্লাইডার দিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টার খুব জনপ্রিয় বিল্ডার। হ্যাঁ, প্রো ছাড়া হয় না, ঠিক আছে। স্লাইডার আপনি এখানে অ্যাড ইমেজ করেন, মনে করেন আমি দিলাম অ্যাড টু গ্যালারি, ইনসার্ট গ্যালারি। সো কি হবে, এটা একটা স্লাইডার হয়ে গেল, ঠিক আছে। এই যে এক একটা করে এইভাবে স্লাইড হতে থাকবে, ঠিক আছে। এবার মনে করেন সব আছে এখানে, কথা এবার আপনি দিতে যাচ্ছেন সোশ্যাল প্রোফাইল, তাহলে টান দিয়ে ছেড়ে দেন, সোশ্যাল প্রোফাইল চলে আসলো। এখন এর ভিতরে মনে করেন সোশ্যাল প্রোফাইলের ভিতরে আপনি কি কি রাখবেন, এই যে অপশন আছে, এখানে সব ঘাটে ঘাটে দেখতে হবে যে আমার কি কি আছে, কি কি লাগবে, যে আইকন কি কি, ঠিক আছে, সব অপশন আছে। মানে এই বাম পাশে সব দেওয়া আছে, দিয়ে জাস্ট বসাতে হবে, বসায় কাস্টমাইজ করবে। করার পরে আপনি যখন পোস্ট পাবলিশ করবেন, এই যে পোস্টে ক্লিক করে কোন ক্যাটাগরির পোস্ট, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখান থেকে। এই যে দেখেন আমাদের কথা একটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, তাহলে ডিজিটাল মার্কেটিং এ ক্লিক দেবো, দিয়ে এটা সেভ করে দেখেন, হ্যাঁ অটোমেটিক্যালি ওই ডিজিটাল মার্কেটিং যে আছে ওর ভিতরে চলে যাবে। আচ্ছা, সেভ করে দিছি অলরেডি, দেখি ডিজিটাল মার্কেটিং ক্লিক করি, ছবি এটাই ছিল তাই না? হ্যাঁ, দেখেন আসছে, এই দেখেন নিচে স্লাইডার, এসে সোশ্যাল বাটন, ঠিক আছে। এই মানে এইসব পোস্ট ডিজাইন করবেন, এখন আপনি যত সুন্দর করে করবেন, যত সময় নিয়ে করবেন, তত সুন্দর হবে, এইটাই স্বাভাবিক। কিছু মানে ওই যে বললাম যে যতক্ষণ না আপনি নিজে না ঘাটবেন, আপনার জিনিসটা ক্লিয়ার হবে না, ঠিক আছে। তো এই হলো মোটামুটি বেসিক জিনিসপত্র। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, তাহলে এরপরে অন পেজ এসইওর ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ অন পেজ এসইও হয়ে যাওয়ার পরে টেকনিক্যাল যে এসইওর পার্ট আছে ওইটা আমরা কমপ্লিট করে ফেলবো। তাহলে দেখা গেল আমার ওয়েবসাইটের টেকনিক্যাল যত বিষয় আছে, মোটামুটি একজন এসইও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটারের যা যা জানা দরকার সব জানা হয়ে যাচ্ছে। এর বাইরে আর কোনো কিছু আসলে থাকবে না তখন। এরপর আমরা অফ পেজ এসইওর পার্ট ধরে ফেলবো, তখন আমরা ব্যাকলিং এর পার্টগুলো সবাই স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবো। আর ও আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো, এটা একটু আগে বলা উচিত ছিল, সে সময় ভুলে গেছি। সেটা কি, যে দেখেন আমরা যে ওয়েবসাইট গুলো আর কি ভিজিট করি, কথার কথা আমার ওয়েবসাইটে যদি আমি যাই, এর আগে এই যে এইচটিটিপিএস নামে একটা জিনিস থাকে, এটা কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, ঠিক আছে। সো সিকিউর মানে কি, এটা একটা সিকিউরিটি প্রোটোকল। এই সিকিউরিটি প্রোটোকল যার ওয়েবসাইটে আছে, সেই ওয়েবসাইটে মূলত ভালনারেবল অ্যাক্টিভিটি হওয়া একটু টাফ, বা এগুলো আগে থেকেই সার্চ ইঞ্জিনের কাছে এর তথ্য থাকে, বা এই ওয়েবসাইটটা আসলে ডেঞ্জারাস কিনা, বা এই ওয়েবসাইটে গেলে কোনো স্প্যামিং এর সম্ভাবনা আছে কিনা সার্চ ইঞ্জিন বুঝতে পারে। সো এতে করে কি হয়, ইউজাররা যখন ঢুকে ওই ওয়েবসাইট গুলোতে, দেখবেন কিছু কিছু ওয়েবসাইটে ঢুকলে আপনাকে দেখা ডেঞ্জার, যে আপনি ঢুকবেন কি ঢুকবেন না এটা আপনার ডিসিশন, ঠিক আছে। সো সিকিউরিটি প্রোটোকল না থাকলে অনেক সময় সমস্যা হলে হতে পারে। ধরেন আপনি কথার কথা কোনো এক জায়গায় যাচ্ছেন বাসা থেকে, এখন বাসায় যদি আপনি তালা না দিয়ে বের হন, তাহলে তো আসলে জিনিসটা সমস্যা হলেও তো হতে পারে। তো ব্যাপারটা ওই রকম, যে আমার ওয়েবসাইটটা একটা সিকিউরিটি প্রোটোকল দিয়ে আমি রাখবো। এখন ব্রেক যে কেউ করতে পারে, চোরে তালা ভাঙতে পারে না, পারে। স্প্যামার বলেন বা যারা এই ধরনের
ওয়েবসাইটের হ্যাকার আছে বা যারা অ্যাটাক করে তারাও ভাঙতে পারে চাইলে, কিন্তু আমার তো উচিত একটা তালা ব্যবহার করা। তো এই তালাটা দিতে হয় কিভাবে? তালা দেওয়ার জন্য আপনাকে সি প্যানেলেই থাকতে হবে, ওই যে সি প্যানেল যেখানে আমরা ছিলাম। তো নর্মালি বিভিন্ন হোস্টিং যে প্ল্যান থাকে, এই প্ল্যানের সাথে এটাকে বলা হচ্ছে এসএসএল সার্টিফিকেট। কি বলে? এসএসএল সার্টিফিকেট, ঠিক আছে, সিকিউরিটি সকেট লেয়ার। সো এই সার্টিফিকেশন বিভিন্ন প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মগুলো মূলত হোস্টিং বিক্রি করে তাদের সাথে ফ্রিতে থাকে, বাট ইন্টারন্যাশনাল কিছু প্ল্যাটফর্মে এই এসএসএল সার্টিফিকেট আলাদা করে কিনতে হয়। দেখা গেল বাৎসরিক $1 বা $2 দাম নেয় অনেক ক্ষেত্রে। সো আমরা যদি বাংলাদেশি প্ল্যাটফর্মগুলো থেকে কিনি, এখানে মোস্টলি আপনি ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে, জাস্ট এটা ইনস্টল করতে হয়। সো ইনস্টল করার জন্য আপনাকে এই যে সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে গেলে এই যে এইখান থেকে আপনারা খুঁজবেন এই যে সিকিউরিটি অপশন, ঠিক আছে, এই যে সিকিউরিটি অপশন, এখানে এসএসএল অথবা টিএলএস নামে একটা অপশন আছে, দেখেন এই যে এসএসএল এ ক্লিক করবেন। ক্লিক করে আপনারা হচ্ছে এই যে এই ডান পাশ থেকে খুঁজে বের করবেন এই যে ইনস্টল অ্যান্ড ম্যানেজ এসএসএল ফর ইওর সাইট, এই যে HTTPS, ঠিক আছে। সো এখানে ম্যানেজ এসএসএল সাইটে ক্লিক করতে হয়, করে এখান থেকে কোন ডোমেইনে আপনি দেবেন এটা ইনস্টল করবেন সেটা সিলেক্ট করতে হবে, এই যে ডোমেইন। সো আমি ধরেন এই যে সব ওইটাতে দেবো, সো এটা ক্লিক করব, করে যে অটো ফিল বাই ডোমেইন যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবো। সো দিলে সব সার্টিফিকেশনগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। এবার জাস্ট ইনস্টল সার্টিফিকেট দিলে এটা অনেক সময় মানে 24 ঘন্টা পর্যন্ত টাইম নেয় ইনস্টলেশনের জন্য, মানে কমপ্লিট হতে। সো যে দেখেন এসএল হোস্ট সাকসেসফুলি ইনস্টলড, বাট অ্যাক্টিভেট হতে অনেক সময় 24 ঘন্টা পর্যন্ত টাইম নিতে পারে, ওটা নিয়ে টেনশনের কিছু নেই। ততক্ষণ পর্যন্ত আপনার সাইটে ঢুকলে যে HTTPS কাটা থাকে বা ঢুকতে গেলে অনেক সময় ঝামেলা করে, বাট SSL সার্টিফিকেট যদি ইনস্টল হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যায়, তারপর আর এই ঝামেলা থাকে না। সো জাস্ট আপনি যদি কখনো দেখেন যে কারোর ওয়েবসাইটে বা ক্লায়েন্টের ওয়েবসাইটে SSL ইনস্টল করা নাই, তাহলে এইভাবে করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন বেশ কিছু টেকনিক্যাল বিষয় আমরা আলোচনা করলাম। আমার মনে হয় যে খুব বেশি কঠিন লাগেনি, তবে একটু কনফিউশন থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু ওইটা আপনাদের একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আপনার আমাদের বাংলাদেশে অবস্থা ভালো বাংলাদেশে আসলে বলা ভালো, এটা ভালো বলা যাবে না। দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গে বা মানে রাজবাড়ির জিনিস এই সত্যি আমরা আসলে মানে বিশেষ করে আমরা আমার কলিগ কয়েকজন ইউজ করে, আমাদের অফিসেরও বেশ কয়েকটা প্রজেক্ট ওইখানে রাখা ছিল। দামও তো তো কম। হ্যাঁ, দাম কম, মানে সবকিছু মিলায় ভালো, মানে অল্প টাকায় ভলভো গাড়ি আর কি, তারপরে আপনার বর্তমানে টাকায় কেনা যাচ্ছে। টাকায় কেনা যাচ্ছে, হ্যাঁ সবকিছু মিলে বিকাশে payment করে। বিকাশে নগদ তো দেখা যাচ্ছে কি যে আসলে মানে অল্প টাকা, আবার মেন মানে আমি যে কারণে ইউজ করে মজা পাই, ওদের সাপোর্টটা যে যখনই আমি নক করি মোটামুটি অ্যাভেলেবেল থাকে। অনেক প্ল্যাটফর্মে কি হয়, টিকিট ক্রিয়েট করে রাখতে হয়, ওরা 2 ঘন্টা 4 ঘন্টা পরে এসে দেখে রিপ্লাই করে, লাইভ কোনো চ্যাট করা যায় না। কিন্তু এদেরকে কিন্তু লাইভ চ্যাটে বলা যায়, ভাই আমার এই সমস্যা হচ্ছে, ভাই এটা ঠিক করে দেন, ওটা ঠিক করে দেন। অনেক সময় দরকার হয়, দেখা গেলো সাইট কোনো কারণে, যেরকম আমার সাইট আগের দিন দেখি লাইভ নেই, আমি বলছি ভাই কি অবস্থা, সাইট লাইভ নেই কেন, সাইটে কি হয়েছে? ওরা তখনই রিপ্লাই দিল যে ভাই আমাদের সার্ভার ডাউন হয়েছে, এটা খুব দ্রুতই আমরা রিকভার করে ফেলতেছি এবং আপনাকে নোটিশ দিয়ে দেবো। দেখলাম সার্ভার আপ হয়ে যাওয়ার পর আমার মেইল দিয়ে দিচ্ছে। তো এই যে সাপোর্ট গুলো, এগুলো অনেক সময় দরকার হয়, ঠিক আছে। আবার দামও অল্প, আসলে সত্যি কথা বলতে অনেক কম টাকায়। মানে আপনি মিনিমাম একটা হোস্টিং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কিনতে গেলেও 2000-2500 টাকা খরচ আছে। আর এখানে হোস্টিং এর আরো একটা সুবিধা আছে, মান্থলি পেমেন্ট করা যায়। মানে 130 টাকার হোস্টিং যদি কেনেন, মাসে মাসে 130 টাকা দিলে হয়েছে, আপনি বাৎসরিক না কিনলেও পারেন, ঠিক আছে। তো এটা একটা সুবিধা বলা যায়। মানে একসাথে অনেকের হয় না যে ভাই 15 টাকা একবারে দেবো বা 2000 টাকা, এদের আবার ওই মান্থলি বিলিং সাইকেল আছে, আপনি মাসে মাসে একটা ইয়ে দেবেন। যাক, তাহলে মোটামুটি একটা ধারণা তো হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। আমরা ফ্রি ডেমো যেগুলো বানাবো এটা এটা নেক্সট ক্লাসের পরে, ঠিক আছে। আমাদের তো বাসায় যে আরেকবার ক্লাসটা দেখবো। হ্যাঁ, ক্লাসটা দেখেন, একটু মাথার ভিতরে দেখেন যে নেন বিষয়গুলো আসলে কি দেখলাম, কি করলাম। হ্যাঁ, আপাতত কেনার দরকার নেই, আপাতত ওই যে ভাই আগামী দিন দেখা যাবেন যে ফ্রি প্ল্যাটফর্মে কিভাবে একটা প্যান্থিয়ন.io দিয়ে দেখাবে, হ্যাঁ প্যান্থিয়ন দিয়ে দেখা যাবে না, ঠিক আছে। প্যান্থিয়নে আগে প্র্যাকটিস করেন, তারপরে ডোমেন কিনেন, কারণ আপনি ডিফারেন্স কিছু না, ডিফারেন্স কিছু না, হ্যাঁ 3%
বিজনেস চলে যাবে বা কারণ ডোমেন হোস্টিং এখন কিনলে আপনার তো এখন থেকে কাউন্টডাউন শুরু হয়ে যাবে মেয়াদ। টাকা এখন দিয়ে দেওয়া লাগবে। আমি বললাম যে আমাদের যে 1 বছর ফ্রি আগে ফ্রিতে একটু প্র্যাকটিস করে নেন, আর সব মানে ঘাটে ঘুটে দেখেন, তারপরে যদি মনে করেন তখন একটা কিনে নিন। ঠিক আছে, তাহলে ভিডিও সেভ করে দিলাম।